লেটস রিক্যাপ দ্য হোল ক্লাস। আমাদের লাস্ট ক্লাসে একটু দেখাই। আচ্ছা, আপলাইটটা দেখতে পাচ্ছেন আশা করি। সো আমরা হচ্ছে যে ফার্স্টে আমরা লাইক গ্রামারের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করছি, যেটা আপনারা বেসিক্যালি আপনারা যখন ইউটিউবের যে ভিডিওটা আছে ওটা দেখলে ওই গ্রামারের ইম্পর্টেন্সটা চলে আসবে। জাস্ট আমি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা বলে রাখি এখানে, যেটা আমরা ডিসকাস করছিলাম সেটা ছিল 25% মার্কস আপনার গ্রামার থেকে ক্যারি করে ইন টার্মস অফ স্পিকিং এবং ইন টার্মস অফ রাইটিং, যেটা আমরা প্রোডাক্টিভ স্কিল বলি। প্রোডাক্টিভ স্কিল মানে হচ্ছে যে আপনার প্রোডাক্টিভ এক্সাম, যেটা হচ্ছে যে আপনাকে প্রডিউস করতে হয়। স্পিকিং আর রাইটিংটা আপনাকে টপিক দিলে সেই অনুযায়ী আপনাকে প্রডিউস করতে হয়। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে যে আপনাকে এই এই পার্টটাতে আপনাকে 25% মার্কস, দ্যাট মিনস হচ্ছে 4টা ভাগে আপনাকে হচ্ছে যে এক্সাম ওরা ইভ্যালুয়েট করে, তার মধ্যে 25% মার্কস হচ্ছে যে গ্রামারের উপর বেস করে ইভ্যালুয়েট করে। এই গ্রামারের ইম্পর্টেন্স স্পিকিং আর রাইটিং এ এই জন্য ইম্পর্টেন্ট বেশি, কিন্তু পাশাপাশি রিডিং আর লিসনিংও এটা আপনাকে হেল্প করবে। যেহেতু আপনার গ্রামারটা যদি স্ট্রং থাকে, আপনি আসলে ধরতে পারবেন যে আসলে একটা সেন্টেন্সে কে এখানে মেইন অ্যাকশন রোল প্লে করতেছে, বা আপনার এই সেন্টেন্সটাতে কি বুঝাইতে চাচ্ছে, কোন পার্টটা নিয়ে আপনার বেশি কনসেন্ট্রেট করতে হবে। সেই জন্যই আমরা গ্রামারের ইম্পর্টেন্সটা নিয়ে ডিসকাশন করছিলাম। আমরা এখানে কিছু এরর ফাইন্ডিং করছিলাম, যেটা হচ্ছে যে এক্সামেও কিছু রিক্যাপ করছে। আমরা সরি, এক্সাম না, অ্যাসাইনমেন্টেও কিছু রিক্যাপ করছি আমরা এটা। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা যে যে টপিক কভার করছে যে পার্সনস মানে হচ্ছে যে কয়টা পার্সন হচ্ছে যে লাইক একটা ইংলিশে কয়টা পার্সন থাকে, এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। সো আমরা অনেকেই জানি যে এক্সকিউজ মি, যে ইংলিশে হচ্ছে 3টা পার্সন থাকে বেসিক্যালি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমি তুমি, আমরা, আই উই আস। সেকেন্ড পার্সন ইউ ইউ ইয়ার্স, তুমি 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 তোমরা, তোমাদের, বাংলাতে যদি আমরা কনভার্ট করি আর কি। আর থার্ড পার্সন ইজ রেস্ট অফ এভরিওয়ান। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। থার্ড পার্সন সিঙ্গুলার হলেই শুধুমাত্র এই এস যুক্ত, যেমন হি ইজ ইটিং, রহিম হ্যাজ কথাটা কেন আসতেছে, এগুলো আমরা আজকে ডিসকাস করব। কিন্তু এই এই ব্যাপারগুলো হচ্ছে যে শুধুমাত্র এই থার্ড পার্সন সিঙ্গুলার হইলে হয়। সিঙ্গুলার মানে একজন, প্লুরাল মানে একের অধিক। পার্টস অফ স্পিচ নিয়ে আমরা জাস্ট স্মল একটা ডিসকাশন করছিলাম, খুব বেশি যাই নাই। বাট বেসিক্যালি একটা সেন্টেন্সে বা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এই পার্টস অফ স্পিচ গুলো থাকে। নাউন্স, প্রোনাউন্স, ভার্ব। নাউন হচ্ছে নাম, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যা বসে, ভার্ব হচ্ছে অ্যাকশন, যেটা যে ওয়ার্ড দিয়ে আমরা অ্যাকশন বুঝি। অ্যাডজেক্টিভ হচ্ছে গুণবাচক, যেটাকে আমরা লাইক লাইক আমরা ডিফাইন করি সেই নাউনটাকে। অ্যাডভার্ব হচ্ছে আমরা ভার্বটাকে হচ্ছে যে ডিফাইন করি, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডভার্ব, যে ভার্বটাকে আমরা ডিফাইন করি। ভার্ব মানে হচ্ছে যে আপনি হাঁটতেছেন, আর যদি আমি বাংলায় বলি জোরে হাঁটতেছেন, এই জোরেটা হচ্ছে অ্যাডভার্ব। আপনি ইউর ওয়াকিং অ্যান্ড ইউর কুইকলি ওয়াকিং, ঠিক আছে, অর ইউর ওয়াকিং কুইকলি, এই কুইকলি কথাটা হচ্ছে যে অ্যাডভার্ব। প্রিপোজিশন হচ্ছে যে আমরা জাস্ট অবস্থান বোঝানোর জন্য, যে দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইউজ করি। বিটুইন, তারপরে ধরেন অফ, উইথ, এই ধরনের ছোট ছোট ওয়ার্ডস গুলো প্রিপোজিশনস। আর কনজাংশন হচ্ছে যেটাকে হচ্ছে যে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে, সেন্টেন্স অথবা ফ্রেজকে কানেক্ট করে। এই জন্য আমার ক্লজ এবং ফ্রেজ, কোনটা ক্লজ কোনটা ফ্রেজ শিখতে হয়েছে, কারণ কনজাংশন গুলো হচ্ছে ক্লজ এবং ফ্রেজকে কানেক্ট করে টু মেক ইট এ সেন্টেন্স। অ্যান্ড, বাট, তো, দ্যাট, উইচ, এই ধরনের কথাগুলো। সো এখন ওয়ার্ডস গুলো, ইন্টারজেকশনটা হচ্ছে যে জাস্ট এক্সক্লেমেটরি, লাইক আপনি ওয়াও, আমরা কথার মধ্যে যে স্পিকিং এর মধ্যে আমরা ইউজ করি না, হেই, ওয়াও, এগুলো আর কি। তো এটা ইম্পর্টেন্ট না তেমন বেশি, বাকিগুলো ইম্পর্টেন্ট। আমরা আগাবো, এগুলো আমরা ডিসকাস করব এবং ফার্দার আমরা আরেকটু শিখবো এটার ব্যাপারে, কারণ এই নাউনের অনেক প্রকারভেদ আছে, প্রোনাউনের অনেক প্রকারভেদ আছে, এগুলা এত ডিপে যাওয়া যাবে না। বাট আসতেছেন তখন পার্টস অফ স্পিচের ব্যাপারে ইউটিউবে অনেক অনেক কিছুই পাবেন, বিশেষ করে খান একাডেমি অথবা ধরেন ইংলিশ গ্রামারের উপর অনেক ইউটিউব ভিডিও পাবেন। এই পার্টস অফ স্পিচ কি দেখে নিবেন, আর যদি পড়তে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা গ্রামার বই পড়ে দেখতে পারেন। এগুলো কি, এগুলো খুবই বেসিক। যেটা মূল ফোকাস ছিল আমাদের লাস্ট ক্লাসে, সেটা ছিল ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে পার্থক্য। হ্যাঁ, ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে পার্থক্যর মধ্যে মানে ক্লজ এন্ড ফ্রেজের ডেফিনেশন আর পার্থক্য তো আছে অবশ্য। সো ডেফিনেশনের মধ্যে এসভিও নিয়ে আমরা কথাটা বলছিলাম, যে কোনো সেন্টেন্স মেক করতে হলে সবচাইতে ইম্পর্টেন্ট এলিমেন্ট, আমি যদি রিক্যাপ করি, সবচাইতে ইম্পর্টেন্ট এলিমেন্ট একটা সেন্টেন্সের, যেটা না থাকলে সেন্টেন্স হয় না। আমি জাস্ট বলে দিই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টা পার্ট থাকে একটা সেন্টেন্সে, রাইট? ইউজুয়ালি এটার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, যেটা না থাকলে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন? এনিওয়ান? এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কেউ ভার্ব। কি ভলান্টিয়ার করবে? ভার্ব। ভার্ব,
এক্স্যাক্টলি। হ্যাঁ, ভার্ব না থাকলে আপনি একটা সেন্টেন্স বলা যাবে না, এটাকে ডিফারেন্ট ফ্রেজ বলা যাবে, সেন্টেন্স বলা যাবে না বা ক্লজ বলা যাবে না। এখন এখানের মধ্যে দেখবেন একটা ক্লজ হইতে হইলে একটা ক্লজের মধ্যে লাইক ক্লজের মেইন ব্যাপারটা হইতেছে ওখানে একটা ভার্ব থাকা লাগবে। হ্যাঁ, একটা ভার্ব থাকা লাগবে, ওখানে একটা সাবজেক্ট থাকতে পারে, একটা অবজেক্ট থাকতে পারে, বাট ভার্বটা থাকা লাগবে, আদারওয়াইজ এটাকে আপনি একটা সেন্টেন্স বলতে পারবেন না। সো এই ভার্বটা শুধু ভার্ব দিয়েও হচ্ছে যে আপনার একটা সেন্টেন্স মেক করা যায়। কারো মাথায় কিছু আসতেছে এরকম? যে ধরেন আই ইট রাইস ইজ আ বেসিক থিং, সবাই আমরা পড়ি এই মানে শুরু করি যখন আমরা সেন্টেন্স বোঝা শুরু করি। তো শুধুমাত্র একটা ভার্ব দিয়ে ইউ ক্যান মেক এ সেন্টেন্স। এটা এটা আপনাদের মাথায় ঢুকতেছে কিনা এটা আমাকে একটু বলেন। শুধুমাত্র একটা ভার্ব দিয়ে, সেটা হচ্ছে যে যখন আমরা ধরেন কাউকে নির্দেশ দেই, কাউকে কিছু বলি, লাইক আমরা বলি না ওপেন জাস্ট অর গো অথবা হেল্প, আমরা বলতেছি না হেল্প, রাইট? এই শুধুমাত্র যখন হেল্পও বলতেছি সেই ক্ষেত্রে হ্যাঁ, প্রিয়া ঠিক বলছেন আপনিও যে ভার্ব সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট। তো ভার্বকে বলা হয় আপনার এই পুরো গ্রামার অথবা ইংলিশের গ্রামারের, বলতে গেলে গ্রামারের রাজা। হি ইজ দ্য লিডার অফ অল দ্য পার্টস অফ স্পিচ। যত পার্টস অফ স্পিচ আছে এখানে ভার্ব ইজ দ্য লিডার। তো ভার্ব ছাড়া ইউ ক্যানট মেক এ সেন্টেন্স। সো ভার্ব চেনাটা, ভার্বটাকে কিভাবে মডিফাই করা করা যায় এবং কোন মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আপনার কোন সাবজেক্ট হইলে কোন ভার্ব হবে এটা বোঝাটা এই জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ গ্রামার। সো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ভার্ব দিয়ে ইউ ক্যান মেক আপ এ সেন্টেন্স, হেল্প, কাম। হ্যাঁ, সো এই ক্ষেত্রে সাবজেক্ট লাগে না। ধরেন আমি যদি বলি যে হেল্প, সেক্ষেত্রে আপনি ধরেন লাইক পুরো সেন্টেন্সটা যদি করতে হয় সেক্ষেত্রে হেল্পের জায়গায় আমরা জাস্ট ধরেন আমরা হেল্প লিখলাম, এখন হেল্প, রাইট? কিন্তু এটা কাকে হেল্প করতে বলতেছি? সামওয়ান, রাইট? সো সামওয়ান হেল্প, রাইট? এই সামওয়ান হেল্প, সো সামওয়ানটা সাবজেক্ট হয়ে কোনো একজন ব্যক্তির নাম একেবারে ডিরেক্টলি বলি আমরা, সাদ্দাম হেল্প। সো সাদ্দামটা একটা ইয়া হয়ে গেল সাবজেক্ট, এবং হেল্প হচ্ছে যে ওই সাবজেক্টটার কে রিকোয়েস্ট করা, রাইট? সো ওটা একটা ভার্ব, হেল্পটা। তো অবজেক্ট হচ্ছে যে আরেকটু ডিটেল যখন আপনি অ্যাড করবেন সেই ক্ষেত্রে হচ্ছে যে ওটাকে আমরা অবজেক্ট বলতে পারি। এখন ধরেন এইটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা এই ক্লজের ব্যাপারটা, আমাদের এখানে দুই ধরনের ক্লজ আছে। দুই ধরনের ক্লজেস কি? একটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। সোজা কথা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেটা নিজেকে নিজে মানে যে সেন্টেন্সটা নিজেকে নিজে হচ্ছে যে লাইক কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করাইতে পারে। দ্যাট মিনস আপনি ওই ওই সেন্টেন্সটা পড়ে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার কোয়েশ্চেন আফটার রিডিং দ্যাট সেন্টেন্স। এটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওই ক্লজটা যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন থাকবে, শুধু একটা ক্লজ যদি থাকে এটা আবার হয়ে যায় সিম্পল সেন্টেন্স। আমি সেন্টেন্সের স্ট্রাকচারে পরে আসতেছি, বাট আমি জাস্ট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের কথা বলতেছি। একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে এখানে দেখবেন একটা এক্সাম্পল দেয়া আছে, সেখানে বলা আছে শি লাভস রিডিং। হ্যাঁ, শি লাভস রিডিং। এরপরে আমার এই শি লাভস রিডিং এডিশনাল ইনফরমেশন দিলে ভালো, না দিলেও আর লাইক সেন্টেন্সের মিনিং এ কোনো চেঞ্জ আসতেছে না, লাইক সেন্টেন্সের মিনিংটা অসম্পূর্ণ থাকতেছে না। সো ইটস এ কমপ্লিট থট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ইনকমপ্লিট থট। দ্যাট মিনস হচ্ছে আপনি এই যখন ওই ডিপেন্ডেন্ট ক্লজটা আপনি ইউজ করবেন, ওইটার পরেও আপনাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আপনি বুঝবেন না কথাটা কি বলতে চাচ্ছেন। যেমন আমি এখানে সে উদাহরণটা দিছিলাম, বিকজ শি লাভস রিডিং। সো বিকজ শি লাভস রিডিং দ্যাট মিনস হচ্ছে একটা প্রিপোজিশন রয়ে গেল বিকজ, এরপরে শি লাভস রিডিং। এই কথাটার পরে না আপনি আপনার লাইক ইটস নট মেকিং এনি সেন্স। একটা সেন্টেন্স ইউ হ্যাভ টু মেক সেন্স, রাইট? বিকজ শি লাভস রিডিং, এখন সে যেহেতু বই পড়ে, বাংলা চিন্তা করেন, বিকজ সে যেহেতু বই পড়ে, হ্যাঁ, তারপর কি এরপরে ইউ হ্যাভ স্টিল হ্যাভ সাম কোয়েশ্চেন ইন ইওর মাইন্ড যে হ্যাঁ সে যেহেতু পড়ে তারপরে কি। সো এরপরে আপনাকে আরো ইনফরমেশন অ্যাড করতে হবে, বিশেষ করে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করতে হবে টু মেক ইট এ কমপ্লিট সেন্টেন্স। সো অনেক সময় দেখবেন যে অনেকগুলো ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে একটা সেন্টেন্স করে ফেলছে, আপনি বুঝতেছেনই না যে আসলে কে সাবজেক্ট। তো তখন গিয়ে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে হবে যে না আচ্ছা এইটা হইতেছে সাবজেক্ট, এটার এডিশনাল ইনফরমেশন গুলো দিয়ে আমাকে কনফিউজ করা হইতেছে রিডিং এ। সো এইটা হইতেছে আপনার মেইন ক্লজ। আর রাইদা হচ্ছে যে এখানে একটা সাবজেক্ট। রাইদা গেটস দ্য হায়ার স্কোর ইন স্কুল বিকজ শি লাভস রিডিং। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সেকেন্ড পার্টে আছে সেই জন্য মাঝখানে কমা দেয়া হয় নাই। আর যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সামনে চলে আসবে সেই ক্ষেত্রে
আমাদের মাঝখানে একটা কমা দিতে হবে, বুঝাইতে হবে যে সেটা আরেকটা ক্লজ যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? সরি, সরি, আমি আবার বলতেছি যে যখন ডিপেন্ডেন্ট ক্লজটা সামনে চলে আসবে তখন মাঝখানে একটা কমা দিতে হবে আপনাকে, বিকজ শি লাভস রিডিং, কমা, একটু ব্রেক, তারপরে রাইডা গেটস হায়ার স্কোর ইন স্কুল। ঠিক আছে, সো এই পার্টটা আমরা কমপ্লিট করছি। তারপরে ফ্রেজ মানে হচ্ছে যে এ গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা হচ্ছে যে একটা সেন্টেন্সে ফ্রেজ না থাকলেও খুব বেশি মানে আমি নট মানে মেইন মিনিংটা আপনার সেন্টেন্সের বরকরার থাকবে, লাইক ইট উইল বি ইনট্যাক্ট মেইন মিনিংটা, বাট আপনি ফ্রেজটা ইউজ করে ইউ ইউ গিভ এডিশনাল ইনফরমেশন। আজকে যখন আমরা মডিফায়ারটা আমরা দেখবো তখন গিয়ে আমরা বুঝতে পারবো আসলে আমরা এখানে কি বলতে চাচ্ছি। বাট বেসিক্যালি ফ্রেজ মানে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা আপনার একটা সেন্টেন্সে আপনি ঢুকায়া হইতেছে যে ইয়া করবেন, লাইক আরেকটু ডিসক্রাইব করবেন সেন্টেন্সটাকে, আরেকটু বিউটিফুল করবেন, আরেকটু ধরেন ডিটেইলড করবেন, অথবা আরেকটু নট কমপ্লিকেটেড, ডিটেইলড, অথবা ধরেন আরেকটু এক্সপ্লেনেটরি করবেন, আরেকটু এক্সপ্লেইন করবেন। যে আপনি রাইডা গেটস স্কুল দিয়ে আপনি শেষ করে ফেললেন, বাট আপনি যদি ধরেন আরেকটু ইনফরমেশন অ্যাড করতে চান তখন আপনি ওই ফ্রেজটা ইউজ করতে পারবেন। সো এই ধরনের রিডিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক ধরনের ফ্রেজ ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে তখন আপনার এই ফ্রেজটা পড়ে বুঝতে হবে যে আচ্ছা এটা আসলে মেইন সেন্টেন্স না, সেন্টেন্সটাকে আপনার আইডেন্টিফাই করার জন্য ক্লজ ক্লজ বের করতে হবে। আর ক্লজের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বের করছি। আর ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকবে না, একটা সাবজেক্ট থাকতে পারে, বাট দ্যাট সাবজেক্ট ডিপেন্ডস অন ভার্ব। উইদাউট সাবজেক্ট ইটস অনলি নাউন, মানে উইদাউট ভার্ব ইটস অনলি নাউন। এটা মাথায় রাখবেন, নাউন মানে নাম, রাইট? যদি একটা সেন্টেন্সে ভার্বই না থাকে ওটার ভার্ব রইল না, ওটা ফ্রেজ হয়ে যায়। সো সো একটা গ্রুপ অফ ওয়ার্ডসে যখন একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে তখন এটা হয়ে যাবে সেন্টেন্স, আর যদি ভার্বই না থাকে তখন এটা ফ্রেজ। এক্সাম্পল অফ ফ্রেজ যেমন নাউন ফ্রেজ যেটা দ্য বিউটিফুল সানসেট, এখানে কোনো ভার্ব নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা দ্য বিউটিফুল সানসেট। যে প্রিপোজিশনালের মধ্যে প্রিপোজিশন মানে হচ্ছে যে আপনার অবস্থানটা বোঝানোর জন্য আন্ডার দ্য টেবল, এটা একটা ফ্রেজ, এখানে কোনো ভার্ব নাই। রানিং থ্রু দ্য পার্ক, যদিও রানিং থ্রু দ্য পার্ক সিমস লাইক এটা হচ্ছে যে ধরেন এক ভার্ব, যেহেতু রান মানে একটা ভার্ব, কিন্তু এখানে রানিংটা ভার্ব হিসেবে ইউজ হয় নাই। এখানে রানিংটা হচ্ছে যে এই একটা একটা জেরান্ড হিসেবে ইউজ হয়েছে, ভার্বের জেরান্ড ফর্ম তখনই হচ্ছে যে জেরান্ড, জিইআরইউএনটি, আই গেস, হ্যাঁ, জিইআরইউএনটি, জেরান্ড ফর্ম। এই জেরান্ড ফর্মটা অ্যাপ্লিকেবল হয় যখন হচ্ছে যে মানে ভার্ব হয়ে যায়, যখন হচ্ছে যে এটার আগে একটা অক্সিলারি বসে। অক্সিলারি মানে হচ্ছে যে টু বি ভার্ব মানে জানা আছে না সবার? জি, ইজ, ওয়াজ, ওয়াজ, ওয়ার। ওয়্যার। সো এই টু বি ভার্বটা হইতেছে যে যখন থাকবে তখন এটাকে আপনি একটা মানে ভার্ব বলতে পারেন, হ্যাঁ, মেইন ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি হেল্পিং ভার্ব। এনিওয়ে, যখন এই ভার্বের উপস্থিতি থাকবে না, দ্যাট মিনস হেল্পিং ভার্ব বা অক্সিলারি থাকবে না, এটা তখন জেরান্ড হিসেবে থাকবে। এটা একটা ওয়ার্ড বা ফ্রেজাল ভার্ব ফ্রেজ, মানে ভার্বটাকে নিয়ে একটা ফ্রেজ ক্রিয়েট করছেন, বাট ইটস নট দ্য মানে কমপ্লিট সেন্টেন্স। এই ফ্রেজ এন্ড ক্লজের মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য জাস্ট সিম্পলি মাথায় রাখবেন, ক্লজে একটা ভার্ব থাকবে, ভার্বকে আইডেন্টিফাই করতে হবে আপনার, আর ফ্রেজে ভার্ব থাকবে না, সিম্পল। আমরা একটা টিম ওয়ার্ক করছিলাম যেখানে আমরা কোনটা ভার্ব না এটা খুঁজে বের করার চেষ্টা করছি। এটা আপনারা ইউটিউবে গেলে আরেকটু ডিটেল খুঁজে পাবেন, জাস্ট আমরা একটা করি। আচ্ছা, এখানের মধ্যে ধরেন দ্য বুক অন দ্য টেবল, এটা একটা ফ্রেজ না ভার্ব, ক্লজ। সেক্ষেত্রে এটা একটা ফ্রেজ ধরা হয়েছে কারণ এখানে কোনো ভার্ব নাই। বিকজ হি ওয়াজ লেট, এটা ফ্রেজ না ক্লজ, এটা একটা ক্লজ, বিকজ এখানে ভার্ব প্রেজেন্ট আছে। বেসিক স্ট্রাকচার সেন্টেন্সের আমরা এইচআর স্ট্রাকচার নিয়ে আরো ডিটেল আলোচনা করব যখন আমরা অ্যাডভান্সে যাব, বাট আমরা এই মুহূর্তে বেসিকে আছি। সো বেসিকে আমরা জাস্ট সেন্টেন্স কয় ধরনের হয়, 3 ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে যেটা বললাম যে একটা ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটার সাথে আশপাশে আর কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর অবজেক্ট থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। বেসিক্যালি আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের গুরুত্ব অনেক, স্পেসিফিক্যালি রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে। কারণ আপনি যখন একটা কথা বারবার সিম্পল সেন্টেন্স ইউজ করবেন, হাসিনা লাভস রিডিং, হাসিনা লাভস সাইক্লিং, হাসিনা ইটস রাইস, এই বেসিক কথা ইউজ করবেন, তখন বোঝা যাবে যে আপনার গ্রামার রেঞ্জ কম। আপনি যখন কম্পাউন্ড, কমপ্লেক্স এই ধরনের সেন্টেন্স গুলো একসাথে ইউজ করবেন বিভিন্ন কথার ক্ষেত্রে, ন্যাচারালি থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন, ন্যাচারালি চলে আসবে। সো তখন গিয়ে বোঝা যাবে যে আপনার গ্রামার রেঞ্জটা ভালো, সেক্ষেত্রে আপনার হায়ার স্কোর আসবে গ্রামারে।
আপাতত যদি আপনি সিম্পল সেন্টেন্স দিয়ে শেষ করেন, আপনার 6 এর উপরে কখনো আসবে না, 6ও আসাটা অনেক টাফ হয়ে যাবে শুধু সিম্পল সেন্টেন্স দিলে। তো সিম্পল সেন্টেন্স ইজ ডাজন্ট, এটা এমন না যে এটা সহজ বলে সিম্পল, সিম্পল বিকজ এটার স্ট্রাকচারটা সিম্পল। স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, দ্যাটস ইট। কম্পাউন্ড সেন্টেন্সটা হইতেছে বেসিক্যালি দুইটা কমপ্লিট সেন্টেন্স অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন আমরা একটা কানেক্ট করব একটা কানেক্টর দিয়ে, যেটা হচ্ছে যে ধরেন এন্ড, নর, বাট, ইয়েট, অর, ইয়েট, সো হইতে পারে। যখন আমরা কানেক্ট করব দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, যেখানে হচ্ছে যে শি লাভস রিডিং, রিডিং ইজ এন্টারটেইনিং, দুইটা ইন্ডিপেন্ডেন্ট, মানে ইচ অফ দ্য সেন্টেন্স হ্যাজ ইটস ওন মিনিং। আপনি এটা পড়েই আর কোনো কোয়েশ্চেন থাকবে না, সো ইটস ইন্ডিপেন্ডেন্ট যখন কোনো কোয়েশ্চেন থাকবে না। শি লাভস রিডিং, ওকে ফাইন। রিডিং ইজ এন্টারটেইনিং, ওকে ফাইন। আর যখন আপনি এটাকে এন্ড দিয়ে কানেক্ট করবেন, তখন গিয়ে এটা হয়ে যাবে শি লাভস রিডিং এন্ড রিডিং ইজ এন্টারটেইনিং। এটা মানে যদিও এই সেন্টেন্সটা হুবহু খুব মিনিংফুল তা না, জাস্ট একটা এক্সাম্পল। এখানে এই যে কানেক্টর গুলো আমরা কিভাবে করতেছি, শিখতেছি, সেটা হচ্ছে আমরা ফ্যান বয়েজ এর মাধ্যমে শিখতেছি। ফ্যান বয়েজটা কি? এফ ফর এ ফর এন ফর নর, বি ফর বাট, এভাবে করে আমরা শিখতেছি। তো আমরা এখানে তখনই ফ্যান বয়েজ ইউজটাকে কম্পাউন্ড করতে চাইবো আমরা, সেটার জন্য একটা চার্ট দেওয়া হয়েছে, চার্টটা দেখে নিয়েন আবার ভালো মতো। ফর কখন ইউজ করতেছি, এন্ড কখন ইউজ করতেছি, নর কখন ইউজ করতেছি। নরের ব্যাপারটা আমরা একটু অ্যাভয়েড করে গেছিলাম, কারণ হইতেছে যে নরটা শিখতে গেলে অনেক কিছু হইতেছে, যে ধরেন আপনার মাথার বাইরে চলে যেতে পারে, আর ধরেন এটা খুব কম সময় আপনাকে ইউজ করতে হবে নরটা। একেবারে ধরেন দরকার না পড়লে ইউজ করতে হবে না। So আমরা এই মুহূর্তে নরের দিকে যাচ্ছি না, বাট আমরা অন্য জায়গাগুলোতে কভার করছি। FABOYS, বাট নরটাও জেনে রাখেন যে আছে। ফ্যান বয়েজ এখানে কমপ্লিট করলাম আমরা। এটা একটু দেখে নিবেন যে কখন আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো ইউজ করতেছি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, এই জায়গাতে ইউজ করার জন্য। আচ্ছা, এরপর চেক করছি, আচ্ছা এটা চেক করছি মানে ফ্যান বয়েজ এর কনজাংশন কোথায় ফিট হয় এটা চেক করছি। কিছু এক্সাম্পল দিছি আমরা সিম্পল সেন্টেন্সের। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা ডিসক্রাইব করে আসি এখান থেকে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যখন আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা ডিপেন্ডেন্ট ক্লজকে একত্র করে একটা সেন্টেন্স মেক করবেন, তখন গিয়ে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এটা ইটস নট যে এটা কমপ্লেক্স, এটা খুব মানে এটার কনস্ট্রাকশন অথবা সেন্টেন্সের স্ট্রাকচারটাই এরকম, এটার নাম দেওয়া হয়েছে কমপ্লেক্স, কারণ এটাতে ডিফারেন্ট ক্লজেস ইউজ হইতেছে। একটা ক্লজ ইন্ডিপেন্ডেন্ট থাকবেই, আর এর সাথে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড হবে। সো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিছুক্ষণ আগেই দেখছি, অ্যাগেইন আপনারা আবার রিভাইজ করে নিয়েন তো ভিডিওটা দেখে। বাট আমরা স্যার জাস্ট এটাই বললাম যে, হ্যাঁ বলেন। স্যার যে কমপ্লেক্স সেন্টেন্সে তো রিলেটিভ প্রোনাউন লাগে অনেক কিছু, রিলেটিভ হুম, প্রোনাউন গুলো যদি একটু বলতেন। আমরা যখন প্রোনাউনের রিলেটিভ প্রোনাউনটা আমরা যখন দেখবো আলাদা হবে, তখন আমরা এটা নিয়ে আমরা ডিসকাস করবো আলাদা, ঠিক আছে? আচ্ছা কমপ্লেক্স আচ্ছা ঠিক সেন্টেন্সে আছে। আমরা রিলেটিভ প্রোনাউনটা তখন ইউজ করব, ধরেন ড্যাট, হুইচ, হু, হ্যাঁ এগুলো আমরা ইউজ করবো, কিন্তু এটার জন্য আলাদা মানে আমরা রেখে দিলাম, আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো রিলেটিভ প্রোনাউন নিয়ে। হ্যাঁ, কারণ পার্টস অফ আচ্ছা স্পিচের মধ্যে কিন্তু অনেক ধরনের, অ্যাগেন নাউনের অনেক ধরনের নাউন আছে, প্রোনাউনের মধ্যে অনেক ধরনের প্রোনাউন আছে। সো রিলেটিভ প্রোনাউন ইজ এ টার্ম যেটাতে হচ্ছে যে ধরেন যেটা আমরা মাঝখানে রাখলে, লাইক ইট উইল মেক ইট লিটল বিট কমপ্লিকেটেড, যেহেতু পরে দেখাচ্ছি, বাট কমপ্লেক্স সেন্টেন্সটা জাস্ট আমি ডিসক্রাইব করে দিই। সেটা হচ্ছে যে হাসিনা লাভস রিডিং, এটা হইতেছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রিডিং ইজ এন্টারটেইনিং, ঠিক আছে? এটা হচ্ছে সরি ডিপেন্ডেন্ট ক্লজ, আই এম সো সরি, আমি এটা ভুল বলতেছি এখানে। হ্যাঁ, বিকজ রিডিং ইজ এন্টারটেইনিং, এই ডিপেন্ডেন্ট ক্লজটা এখানে আছে। এখন এই বিকজ রিডিং ইজ এন্টারটেইনিং কথাটা বলার কারণে আমরা বুঝতেছি না যে বিকজ রিডিং ইজ এন্টারটেইনিং হওয়ার কারণে, ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাওয়ার কারণে এটা আমরা এটাকে শেষ করব কিভাবে, এটাকে কমপ্লিট সেন্টেন্স করব কিভাবে। এখানে হাসিনা লাভস রিডিং অ্যাড করে আমরা হচ্ছে যে সেন্টেন্স শেষ করতে পারি, কমপ্লিট করতে। সো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজের মাধ্যমে যখন আমরা একটা সেন্টেন্স মেক করব, সেটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সটার গুরুত্ব অনেক বেশি। সো রিলেটিভ প্রোনাউন বলতে এখানে ধরেন আমরা যখন লিখতেছি, ধরেন হাসিনা loves reading, Hasina is student who loves reading. So এখন এই হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। হু দিয়ে আমরা এই যখন সেন্টেন্সকে ডিসক্রাইব করতেছি, এটা হচ্ছে প্রোনাউনের জায়গায় হুটা ইউজ করতেছি। প্রোনাউনটা কি কি হওয়ার কথা ছিল? অ্যান্ড শি লাভস রিডিং হওয়ার কথা ছিল। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে আসি, দেখাচ্ছি আপনাকে। সো অ্যান্ড শি লাভস রিডিং, সো এখানে দুইটা সেন্টেন্স আছে, শি লাভস রিডিং। হ্যাঁ, এখানে দুইটা সেন্টেন্স আছে, একটা শি লাভস রিডিং, একটা হচ্ছে হাসিনা এজ এ স্টুডেন্ট। এটাকে এন্ড কনজাংশন দিয়ে
আমরা কম্পাউন্ডের মধ্যে নিয়ে যাওয়ার কথা ছিল। কম্পাউন্ড তো অনেকবার ইউজ করে ফেলছি, আমরা এটাকে কমপ্লেক্স করে ফেলবো। হাসিনা ইজ এ স্টুডেন্ট, এটাকে যখন আমি এই পুরো এন্ড শি অথবা শিটাকে মানে শিটাকে আমরা গায়েব করে ফেলবো। সো গায়েব করে কি করব, শিটাকে আমরা বানাই ফেলবো হু। ঠিক আছে, হু বানাই ফেলবো। এখানের মধ্যে এই হু এর ভিতরে শি আছে, দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা রিলেটিভ প্রোনাউন। এটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন, প্রোনাউনের জায়গায় হু বসাই দিছি আমরা, যাতে করে সেন্টেন্সটা কমপ্লেক্স হয় এবং হচ্ছে যে ধরেন মিনিংটা একটু সিম্পল হয়। আমরা বারবার যদি এন্ড শি লাভস রিডিং এন্ড করে আমরা অনেকগুলা কম্পাউন্ড ইউজ করে ফেলি, আপনার লেখার জন্য আপনি এই হুটা রিলেটিভ প্রোনাউনটা ইউজ করতে পারেন। তো রিলেটিভ প্রোনাউনটা কি, আপনার এই প্রোনাউনের জায়গায় শি এর জায়গায় এটা হু বসে গেল, এন্ড এর আর দরকার নাই। হু বসে যাওয়ার পরে এই হুটা কাকে ইন্ডিকেট করতেছে, স্টুডেন্টটাকে ইন্ডিকেট করতেছে। হু এর আগে যে আছে, মানে এই রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকবে এটাই হয়ে যায় আপনার এই টোটাল এই সেকেন্ড পার্টের যে সেন্টেন্সটা আছে, হু এর পরে যে সেন্টেন্সটা আছে এটা সাবজেক্ট। সো তখন এই স্টুডেন্ট, যেহেতু এটা এ স্টুডেন্ট, একটা সিঙ্গুলার স্টুডেন্ট এখানে বলা হয়েছে, স্টুডেন্ট হু লাভস রিডিং, সেক্ষেত্রে আপনার ওই যে এস বাই ইয়েস এর যে ইয়াটা আছে, রুলসটা আসে রাসে এটা চলে আসবে, যেহেতু আমরা থার্ড পার্সন সিঙ্গুলার একটা স্টুডেন্ট এবং লাভস বলতে আমরা কারেন্ট নাউন অথবা প্রেজেন্ট নাউন হিসেবে, সরি প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা উল্লেখ করতেছি হু লাভস রিডিং। সেক্ষেত্রে আপনার এই হু এই সাবজেক্টকে এই ভার্বের সাথে কানেক্ট করছি। হু এর আগের যে ওয়ার্ডটা থাকে সেটা এই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে। আর যেটা হচ্ছে যে এই আবার এই স্টুডেন্টটা এই প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে এটার অবজেক্ট, কিন্তু হু বসায়া এই স্টুডেন্টটাকে আমরা পরের সেন্টেন্সটার সাবজেক্ট বানায় ফেলছি। সো ইটস এ লিটল বিট রিলেটিভ প্রোনাউনটা লিটল বিট কমপ্লিকেটেড, বাট ইটস নট দ্যাট কমপ্লিকেটেড। যারা ইতিমধ্যে ইংলিশে একটু দক্ষ আছে বা রেগুলার ইউজ করতেছি, এটার জন্য হয়তো রেগুলারলি আমরা বলে যাচ্ছি জিনিসটা, লাইক আমরা এগুলো লিখে ফেলতেছি, বাট আমাদের নিয়মটা যখন জানা থাকবে এটা আমরা একটু কনফিডেন্টলি বলতে পারবো। So, এই জায়গায় যখন আমরা ধরেন প্লুরাল করে ফেলতাম, দেয়ার আর মেনি স্টুডেন্টস হু লাভ রিডিং, যখন আমরা এই হু এর আগে প্লুরাল বসতেছে মেনি স্টুডেন্টস, এখানে কি লাভ হবে না লাভস হবে? একজন যদি আনসার করেন যে কেউ। লাভ। লাভ হবে, কারণ এই লাভের প্রোনাউনটা এখানে গায়েব, এই জায়গায় হচ্ছে যে হু বসে গেছে, কারণ এখানে অন্য কিছু হওয়ার কথা ছিল, একটা সাবজেক্ট হওয়ার কথা ছিল। হ্যাঁ, সো সেই সাবজেক্টটা কোথায়? এটা তো কোথাও একটা ভার্বের সাথে তো একটা সাবজেক্ট লাগবে, আদারওয়াইজ আমি কেমনে বুঝবো? এই সাবজেক্টটা হচ্ছে যে এই হু বা রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকে বা যে সাবজেক্টটা থাকে, স্টুডেন্টটাকে ইন্ডিকেট করা হইতেছে, সেই ক্ষেত্রে স্টুডেন্টস হচ্ছে এই সেকেন্ড সেন্টেন্স অথবা ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট। এই হুটা হচ্ছে যে এই সেন্টেন্সটাকে এই সাবজেক্টের সাথে কানেক্ট করে, এই কারণে এটা নাউনের পরিবর্তে বসছে, এই কারণে এটা হয়ে গেছে হু ইজ এ রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন নিয়ে আরেকটু প্র্যাকটিস করবো আমরা, আর আজকে জাস্ট বলার জন্য বললাম। আসি, আমরা একটু ফাস্ট যাচ্ছি, আই এম সরি। আমাদের রিক্যাপ করার পর আমরা নতুন টপিকে যাব। সো আমরা এখানে ওই যে কোঅর্ডিনেটিং কনজাংশনের কথাগুলো আমরা দেখছি এখানে, আপনারা একটু দেখে নিয়েন ওই ক্লাসের মধ্যে, লাস্ট ক্লাসটাতে, যে কখন আমরা কোনটা ইউজ করতেছি। ফর ইউজ করতেছি রিজনের জন্য, এন্ড ইউজ করতেছি আমরা এডিশনের জন্য। আচ্ছা, এবার আমরা আসি যে মোর এক্সাম্পল করছি আমরা, যেখানে সিম্পল সেন্টেন্সের মোর এক্সাম্পল, এগুলো জাস্ট এক্সাম্পল গুলো দেখে নিবেন। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিছিলাম আমরা, রাইট? সো হোমওয়ার্ক গুলো আমরা চেক করা হয়েছে, ফিডব্যাকও পাইছেন। এবার আমরা যেটা করব, আমাদের এই ক্লাসের জন্য আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ছিল, মানে এই ফ্রেজ না, এই পুরো প্যারাগ্রাফটা আমরা চাচ্ছিলাম যে আইডেন্টিফাই করব যে এখানে আসলে ভার্ব কোথায়। বেসিক্যালি ভার্ব আইডেন্টিফাই করব আমরা এখানে, হ্যাঁ, এবং ওই ভার্বের সাবজেক্টকে। That's the thing we gonna identify today, and we will do it together. ঠিক আছে? So how will we do it together? আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এই মুহূর্তে দুইটাই কাজ আমাদের। একটা হচ্ছে সাবজেক্ট আইডেন্টিফাই করা, আর ওই সাবজেক্টের ভার্ব কোনটা সেটা আইডেন্টিফাই করা। আমরা রিলেটিভ প্রোনাউন শেখাতে কিন্তু খুব ভালো হয়েছে একটা, সেটা আমরা এখানেও প্র্যাকটিস করতে পারবো। এই 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 যে পার্টটা আছে এটাতে আমরা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, সো আমরা এটাকে কিভাবে প্র্যাকটিস করব এখন? আমরা এটাকে প্র্যাকটিস করব, আচ্ছা আমি আগে দেখাই। এই টোটাল সেন্টেন্সটা আমি আপনাদের দুইটা গ্রুপ করে দিচ্ছি। আরিফুল আছে, মরিয়াম আছে, প্রিয়া আছে, দিদার আছে, রাইট? আমরা দুইটা গ্রুপ করে দিচ্ছি। দুইটা গ্রুপে হোয়াট উইল ডু ইজ লাইক, আমরা এখানে এই পুরো প্যারাগ্রাফটা পড়বো, পড়ে আমরা এখানে সাবজেক্টকে এই সেন্টেন্সটাতে, একটা সেন্টেন্স শুরু আর শেষের মধ্যে
ডিফারেন্সটা হচ্ছে একটা পাংচুয়েশন দিয়ে শেষ হবে, সেক্ষেত্রে এটা ফুল স্টপ হচ্ছে সবচেয়ে কমন। কোয়েশ্চেন থাকতে পারে, আরো লাইক আশ্চর্যবোধক চিহ্ন যেটা থাকে, এক্সক্লেমেটরি সাইন থাকতে পারে। মোস্ট অফ দ্য টাইম রিডিং এর ক্ষেত্রে ফুল স্টপ থাকে, সামটাইমস কোয়েশ্চেন থাকতে পারে, তাইলে বোঝা হবে যে এটা একটা হোল একটা সেন্টেন্স, রাইট? এই সেন্টেন্সের ভিতরে অনেকগুলা পার্ট আছে। এই সেন্টেন্সে সাবজেক্টকে, ভার্বকে, দ্যাট মিনস হচ্ছে সাবজেক্ট কিন্তু একের অধিক হইতে পারে। সারা এন্ড হার ফ্রেন্ডস কুইকলি লিভ দেয়ার হাউস টু ওয়াক টু স্কুল। হ্যাঁ, এখন সাবজেক্টকে, ভার্বকে, এখানে সাবজেক্ট হচ্ছে সারা এন্ড হার ফ্রেন্ডস, আর ভার্ব হচ্ছে লিভ। লিভ মানে ছেড়ে চলে যাওয়া, রাইট? সো এভাবে করে আমরা এই প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সাবজেক্ট এন্ড ভার্বটা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। সো দিস ইজ দ্য টাস্ক। আমরা এখানে যদি আজকে এখানে এই মুহূর্তে আমি স্টপ শেয়ারিং করি, আমাদের মিটিং ব্রেকআউট রুম বানাই, হ্যাঁ, 2টা ব্রেকআউট রুম বানাইতেছি, অটোমেটিক্যালি অ্যাসাইন করতেছি। হ্যাঁ, সো আপনারা যে 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 রুমে পড়বেন সেই রুমে যান, আমি সেই রুমে ঢুকে আপনাদের এই সেন্টেন্সটাকে কপি পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড আপনারা এই কপি পেস্ট সেন্টেন্সটা খুলে ডিসকাস করবেন যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। ওকে, আরিফ ভাই জয়েন করছেন, কে কে জয়েন করছে? দিদার আর মরিয়ম ওখানে আটকায় আছে, ওরা তো এক সেকেন্ড কয়েক সেকেন্ডের জন্য আটকায় গেল। আচ্ছা, এনিওয়ে সমস্যা নাই। আচ্ছা, আমাকে যদি না দেখা যায়, আচ্ছা দেখা যাচ্ছে না তো আমাকে অবশ্যই, কারণ আমাকে দেখা গেলে মাঝে মধ্যে দেখলাম যে লাস্ট টাইম আমি ভিডিওটা যে আমার চেহারা শুরুতে আটকায় যেতেছে, লাইক আমি এভাবে এভাবে ভিডিওতে আসতেছে। সো এটা একটু প্যারা হয়ে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা, সবাই আসছে আশা করি। মারিয়াম, প্রিয়া, দিদার এন্ড আরিফুল, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। আমার ওয়ালাইকুম আসসালাম। ব্রেকআউট রুমের একটা ফার্স্ট সেশন ছিল আমাদের। ব্রেকআউট রুমটা, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট ইট? হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট ইট? ক্যান এনিওয়ান টেল? স্যার খুব ভালো হয়েছে, এইভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু পাও। আচ্ছা, দিদার ভাইয়ের কাছে অনেক ভালো লাগছে। নাই, আমি তোমার কাছে ভয় লাগার কথা একটা, না, হঠাৎ ভয় করে লাগে একটা, নাই স্যার, ঠিক আছে তো। হ্যাঁ, এটা একটা আমরা আজনবি একটা একটু মানুষের সাথে আমরা এমন জিনিস সলভ হইতে পারে। সো ভুল নিয়ে কেউ একটা বিন্দু ভয় পাবেন না, ঠিক আছে? স্যার ফার্স্ট টাইম একটু নার্ভাস মানে ফিল হ্যাঁ, করছিলাম যে কি থেকে হ্যাঁ। শুরু করব, কি করব। হুম, হুম, পরে যখন আপনি একটু সাপোর্ট দিছেন তো হুম। আলহামদুলিল্লাহ যাক। সো আমি আমার কথা হচ্ছে যে, স্যার, আই থিংক ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, সো উই শুড নট বি অ্যাফ্রেড অফ মেকিং সাম মিস্টেকস। ইয়া, দ্যাটস হোয়াট আই এম সেইং, যে আপনারা মিস্টেক করতে কোনো ভয় পাবেন না, লজ্জাও পাবেন না। জাস্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু উইথ ইংলিশ, জাস্ট ডু ইট। আমরা কারেক্ট করার জন্য আমি আছি, আর আমাদের ইয়া আছে, সাদ্দাম আছে এখানে, কোর্স ইনভিজিলেটর। আর হইতেছে যে ধরেন আমাদের নিজেরা নিজেদেরকেও হেল্প করব। হ্যাঁ, এবং লজিকটা খুঁজে বের করবো যে কেন এটা হইতেছে, রাইট? এই কোয়েশ্চেনটা, আমরা একটা কথা বললাম, এটা কেন বললাম, এই লজিকটা আমরা খুঁজে বের করবো। তাইলে দেখবেন যে আপনাদের গ্রামারের কনসেপ্টটাও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি দেখবেন আপনারা অনেক ইমপ্রুভ করতেছেন এখন যেভাবে আছেন। আমি জানি যে এখানে অনেক অনেক আপনাদের মধ্যে হয়তো অনেকে আছেন যে হয়তো লিখতে গেলে অনেক ভালো লিখতে পারবেন, খুব বেশি মিস্টেক করবেন না গ্রামারে, বিকজ আপনারা লিখতে লিখতে ইউজ টু হয়ে গেছেন, রাইট? বাট আপনি যদি জানেন যে এটা কেন হইতেছে, তখন গিয়ে না আপনার ওই পারফেকশনটা চলে আসবে। ইভেন যারা রাইটিং রাইটিং টেস্টে যারা 9ও পায়, তাদেরও কিন্তু এরর হয়। হ্যাঁ, এররলেস মানুষ হয় না, এটা এটা ভুল, এটা এরর হয় না। দেখবেন অনেক ভালো লিখছেন, লেখার পরও যখন দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে কপি পেস্ট করলেন, তখন দেখবেন যে একটা না একটা গ্রামার মিস্টেক ধরে ফেলছে। কেউ আর্টিকেলে মিস্টেক করতে পারে, প্রিপোজিশনে মিস্টেক করতে পারে। ওইসব ছোটখাটো মিস্টেক নিয়ে চিন্তা করবেন না, কিন্তু মেজর যে গ্রামার রুলস গুলো আছে, এগুলাতে মিস্টেক হইলে এগুলো 1বার 3বার 4বার যখন একটু বেশি হইতে থাকবে, তখন আপনার গ্রেডটা কমতে থাকবে। কারণ তখন এটা রিডারকে, গ্রেড কিন্তু শুধু গ্রামারে কমবে না, গ্রেড কমবে আপনার আরেকটা পার্ট আছে রাইটিং এর অথবা লিসনিং এর, সরি নট রাইটিং অথবা স্পিকিং এর, সেটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহিসিভনেস। মানে আপনার লেখাটা রিডার অথবা লিসনার বুঝতেছে কিনা আপনার কথাটা, এটা বুঝতে গেলে যখন বারবার গ্রামার মিস্টেক করবেন, গ্রামারে তো কম পাইলেন, সাথে ওই কোহিসিভনেস এন্ড কোহেরেন্সিও আপনার কম চলে আসবে। সো 4টা ফ্যাক্টরের মধ্যে 2টাতেই দেখবেন যে স্কোর নেমে গেছে। সো গ্রামারটা যখন আপনি কোর যে গ্রামার রুলস গুলো আছে যেটা, সেটাতে যদি আপনি স্ট্রং করে ফেলেন নিজেকে, তখন দেখবেন যে আপনার ফ্লুয়েন্সিও বেড়ে গেছে। তখন ফ্লুয়েন্সিও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হ্যাঁ, স্পিকিং এর ক্ষেত্রে। সো আমরা এটাকে একটু সলভ করি, আমরা গ্রুপে সলভ করছি। আই উইল আস্ক ইচ টিম, আপনাদের যে টিমে হচ্ছে যে আরিফ ছিল আর যে টিমে হচ্ছে যে প্রিয়া ছিল, আমার মনে হয় আরিফ আর প্রিয়া সেপারেট ছিল নাকি?
না দিদার আচ্ছা দিদারকে আমি জিজ্ঞেস করবো, আবার হচ্ছে যে ধরেন তাইলে হচ্ছে যে আমাদের একটু ক্লিয়ার হবো আমরা যে এটা কোয়েশ্চেনটা আসবে না আসছে, কোয়েশ্চেনটা সলভ করি। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাইতেছে আশা করি, হ্যাঁ দেখা যাইতেছে। ওকে, সো এখন জি স্যার, আমরা দেখা এখানে যাচ্ছে। সলভ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই ক্লাসে আমরা তাইলে আমরা টিম ওয়ার্ক করলাম, এটা টিম ওয়ার্ক করলাম। টিম ওয়ার্ক কি করলাম আমরা? আমরা ভার্ব এন্ড সাবজেক্ট আইডেন্টিফাই করলাম। হ্যাঁ, একটা সেন্টেন্সের মধ্যে এখানে বলা জি আছে স্যার। এভরি মর্নিং সারা এন্ড হার ফ্রেন্ডস কুইকলি লিভ দেয়ার হাউস টু ওয়াক টু স্কুল। এখন এখন আমি যদি জিজ্ঞেস করি কাকে, তারকে, যে এখানে সারা, সরি নট সারা, এখানে এটা দিদারকে না, এটা আমি দিদার, আরিফুল আমি আপনাকে আনমিউট করলাম। তো এখানে সাবজেক্টটা কোথায়? এখানে সারা এন্ড হার ফ্রেন্ডস, আর ভার্ব হচ্ছে স্যার লিভ এন্ড ওয়ার্ক, দুইটা। লিভ দেয়ার হাউস। জি স্যার, আচ্ছা সারা এন্ড হার ঠিক ফ্রেন্ডস আছে। হচ্ছে সাবজেক্ট, আচ্ছা ভার্ব দুইটা হচ্ছে লিভ আর ওয়ার্ক স্যার। না, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে না আনলেস আপনি একটা কনজাংশন ইউজ করতেছেন। এই গ্রামার রুলটা এখনো আসি নাই, কিন্তু এটা আচ্ছা। শিখে রাখা ভালো। একটা জি স্যার। সেন্টেন্সে একটা ভার্বই থাকবে। হ্যাঁ, একটা আচ্ছা। ভার্বই থাকবে। হইতে পারে জি। একটা অক্সিলারি ভার্ব থাকবে, একটা হেল্প মেইন ভার্ব থাকবে, কিন্তু একটাই ভার্ব থাকবে। একটা সাবজেক্টের জন্য একটা ভার্ব, সোজা কথা। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে স্যার এটা হচ্ছে যে আমাদের এখানে এ- লিভটা মেইন ভার্ব আর টু ওয়ার্ক হচ্ছে অক্সিলারি ভার্ব, এই তো? না 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 না, আপনার অক্সিলারি ভার্বটা লিভ কে মডিফাই করবে, লিভ কে মডিফাই আচ্ছা। করবে। ওকে, সো আপনার এখানে লিভ ইটসেলফ ইজ দ্য মেইন ভার্ব। এটার আশপাশে কিছু নাই, এটার কোনো মডিফায়ারও নাই, শুধুমাত্র অ্যাডভার্ব মডিফায়ার আছে কুইকলি, এটা অন্য কথা। So, আমরা এখানে শিখতে যাব যে সারা এন্ড হার ফ্রেন্ডস ইজ দ্য সাবজেক্ট। এটা হচ্ছে গ্রুপ অফ পিপল। সারা জি স্যার। এন্ড হার ফ্রেন্ডস, এন্ড হার হ্যাঁ, ফ্রেন্ড। মোর দেন ওয়ান পিপল, দ্যাটস ওয়াই ইটস এ প্লুরাল সাবজেক্ট, রাইট? জি স্যার, এই প্লুরাল। জি একটা সেন্টেন্সে, পুরো একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট পাবেন এবং একটাই ভার্ব পাবেন, সোজা কথা। জি। যতক্ষণ না আপনি ওই সেন্টেন্সে আরেকটা রিলেটিভ প্রোনাউন অথবা অন্য কোনো একটা ইয়া দিচ্ছেন, কি বলেন, এই ফ্যান বয়েজ এর যে কনজাংশন যেগুলো আছে, এই জি কনজাংশন শুধু ফ্যান বয়েজ না, অন্য যে কোনো আদার কনজাংশন যদি আপনি দেন, সেই ক্ষেত্রে জি। আপনার দুইটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন। তখন কি আপনার ওই যে ক্লজের, মানে ক্লজের ইয়াতে, সেটা হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ মিলে হচ্ছে যে কমপ্লেক্স, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে। তো এই প্রত্যেকটা ক্লজে একটা ভার্ব থাকবেই। ক্লজ হওয়ার মেইন সূত্র অথবা কন্ডিশনই এটা, যে একটা ভার্ব থাকার কারণে ক্লজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে একটাই একটাই সাবজেক্ট, কে? সারা এন্ড হার ফ্রেন্ডস। তো এটার একটাই ভার্ব আপনাকে খুঁজে বের সারা করতে হার। হবে, সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা। লিভ। এই টু ওয়ার্কটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে যে আপনার এক্সটেনশন। কোথায় যাচ্ছে, কি ওকে করতে স্যার। যাচ্ছে? টু ওয়াক। ওকে, এটা কোনো সমস্যা নেই, টু ওয়াক। কিন্তু সে আসলে কি করছে? সে হচ্ছে স্কুলে যে যাচ্ছে। লিভ করছে। আর একটা সেন্টেন্সকে আপনি যখন কে করছে, হু, এই কোয়েশ্চেনটা করবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার সাবজেক্ট পেয়ে যাবেন। যখন আপনি বুঝতেছেন না কে সাবজেক্ট, এখানে কি এভরি মর্নিং আবার সাবজেক্ট হয়ে গেল নাকি? কারণ এভরি মর্নিং তো সবার সামনে আছে না, এসভিও রুলে তো এস সবার আগে। কিন্তু এটা হচ্ছে একটা ইনফরমেশন। এভরি মর্নিংটাকে কি বলতে পারি, এই পার্টটাকে? একটা ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন। এটা কি ক্লজ নাকি ফ্রেজ? এইটা ক্লজ না ফ্রেজ? হুম, এখানে কি কোনো ভার্ব এটা আছে? না না স্যার, না, ভার্ব। এটা ফ্রেজ। এটা একটা ফ্রেজ, ফ্রেজ। রাইট? আর সারা এন্ড হার ক্লজে তো ফ্রেন্ডস স্যার ভার্ব কুইকলি, থাকবে, ফ্রেজে তো আর ভার্ব থাকবে না নিশ্চয়ই। ফ্রেজে ভার্ব থাকবে না। So এটা একটা ফ্রেজ, এটা একটা মানে নাউন ফ্রেজ। হ্যাঁ, এভরি মর্নিং, সরি, আচ্ছা, এটা হচ্ছে বুঝতে যে আপনার পারছি। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এভরি মর্নিং, প্রতিদিন, হ্যাঁ, প্রতি সকালে বুঝতে পারছি। সারা এন্ড হার ফ্রেন্ডস কুইকলি, আরেকটা অ্যাডভার্ব, লিভ দেয়ার হাউস। এই লিভটা হচ্ছে এই সারা এন্ড ফ্রেন্ডস এর ভার্ব। হ্যাঁ, দেয়ার হাউস টু ওয়ার্ক, এটা হচ্ছে এক্সটেনশন। এটা এটা আপনাকে আইডেন্টিফাই করতেই হবে একটা সেন্টেন্সে। এটা আইডেন্টিফাই করার ক্ষমতাও আপনার থাকতে হবে, টু ইমপ্রুভ ইউর রিডিং স্কোর অ্যাজ ওয়েল। অ্যান্ড অলসো আপনি যখন এই রুলস গুলো জানবেন, তখন কি আপনার স্পিকিংটাও ফ্লুয়েন্সি বেড়ে যাবে, পাশাপাশি আপনার রাইটিং স্কিলটাও বেড়ে যাবে। কারণ আপনি এরকম একটা সেন্টেন্স যখন লিখবেন, তখন আপনার রাইটিং এর, আপনার গ্রামারের যে স্কোরটা আছে। আচ্ছা, এখানে এবার আমি আসি ওই গ্রুপটাতে। জি ওই স্যার, বুঝতে গ্রুপটাতে পারছি। ছিল হচ্ছে যে আরিফুলের সাথে
আরিফুলের সাথে ছিল প্রিয়া, এখানে ছিল মরিয়ম আর দিদার। আচ্ছা, যদি মরিয়মকে জিজ্ঞেস করি যে দ্য সান ইজ অলরেডি শাইনিং ব্রাইটলি and they enjoy the warm weather, এখানে কয়টা সেন্টেন্স আছে মরিয়ম একটু বলবেন? দুইটা সেন্টেন্সেস আছে, রাইট? সো দুইটা সেন্টেন্সের মধ্যে তাহলে দুইটা সেন্টেন্স থাকলে কয়টা ভার্ব থাকবে? সেন্টেন্স হওয়ার মেইন রুলটাই হইতেছে বা একটা ক্লজ হওয়ার, এখানে দুইটা ক্লজ আছে অ্যাকচুয়ালি, টোটাল মিলে একটা সেন্টেন্স। হ্যাঁ, আবার বলে রাখি, টোটাল মিলে একটা সেন্টেন্স। কারণ একটা সেন্টেন্সের মূল ইয়াটাই হইতেছে শুরু হবে কমার, সরি, একবার ফুল স্টপের পরে শুরু হবে, অন্য কোনো পাংচুয়েশনের পরেও শুরু হইতে পারে, এবং শেষ অন্য কোনো পাংচুয়েশন বলতে যে ব্রেক, ফুল স্টপ, এক্সক্লেমেটরি সাইন অথবা কোয়েশ্চেন, এটার পরে যেটা সেন্টেন্সটা শুরু হবে সেই শুরু হওয়ার পরে আরেকটা এক্সক্লেমেটরি সাইন, ফুল স্টপ অথবা কোয়েশ্চেন দিয়ে শেষ হবে। যেহেতু এটা ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তাইলে আমরা বলতে পারি টোটালটা মিলে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে দুইটা ক্লজ আছে, একটা ক্লজ হচ্ছে এইটা, আরেকটা ক্লজ হচ্ছে এইটা। আর যেহেতু দুইটা ক্লজ এবং দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা এটা বুঝতেই পারতেছি, কারণ দ্য সান ইজ অলরেডি শাইনিং ব্রাইটলি, এটা ইটসেলফ, এটার আশপাশে কোনো প্রিপোজিশন দিয়ে এটাকে শেষ মানে বড় করা হয় নাই বা কমপ্লিকেটেড অথবা কি জানি বলে কনফিউজিং করা হয় নাই, কারণ দ্য সান ইজ অলরেডি শাইনিং ব্রাইটলি এটা যদি দেখেন আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, এটা একটা সেন্টেন্স, এরপরে আমার আর কোনো কোয়েশ্চেন নাই। এবং এরপরে আরেকটা কনজাংশন দিয়ে আরেকটা সেন্টেন্স অ্যাড করা হয়েছে, দে এনজয় দ্য ওয়ার্ম ওয়েদার। এটা কি, এটা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট ক্লজ? দে এনজয় দ্য ওয়ার্ম ওয়েদার, এরপরে কি আপনার কোনো ইনফরমেশন দরকার আছে টু মেক ইট মোর লাইক, আপনি কোনো ইনফরমেশন খুঁজতেছেন এরপরে? দে এনজয় দ্য ওয়ার্ম ওয়েদার, ওকে, দে এনজয় দ্য ওয়ার্ম ওয়েদার, তাই না? তাইলে এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফ্যান বয়েজের এন্ড, অর, তারপরে ফর, এগুলো দিয়ে যুক্ত হয়, ফ্যান বয়েজ, এই যে ফ্যান বয়েজের, সেটা কমপ্লেক্স হয় না কম্পাউন্ড হয়? সরি, না কমপ্লেক্স না, এটা কম্পাউন্ড হয়। এই যে কম্পাউন্ডের রুলস কি? she loves reading and reading is entertaining, for and nor but or yet so, ফ্যান বয়েজ দিয়ে আমরা যুক্ত করছি দুইটা সেন্টেন্সকে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আমরা যুক্ত করছি। সো যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আছে অথবা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সরি আমি এই সেন্টেন্স বলতেছি বারবার, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে যেহেতু, তাইলে ভার্ব কয়টা হবে? দুইটা হবে, তাই না? কারণ একটা সাবজেক্টের একটা ভার্ব লাগবেই, তাইলে গিয়ে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। হ্যাঁ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট, ইভেন ডিপেন্ডেন্ট ক্লজ থাকা মানে আপনার ভার্ব থাকা লাগবে, সোজা কথা, সেটা ইন্ডিপেন্ডেন্ট হোক ডিপেন্ডেন্ট হোক। আমি আপনাকে কম্পাউন্ডটা বোঝানোর জন্য বললাম, যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট এবং এন্ড, ওই ফ্যান বয়েজের এন্ড দিয়ে যুক্ত হয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা ইজি হবে, আপনি যখন লিখবেন তখন আপনি বুঝবেন যে আচ্ছা আমি একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখছি, দ্য সান ইজ অলরেডি শাইনিং ব্রাইটলি, কমা, এন্ড দে এনজয় দ্য ওয়ার্ম ওয়েদার। এক্সকিউজ মি, সরি। আচ্ছা, এখন এখানের মধ্যে আপনার সাবজেক্ট কোনটা? দ্য সান ইজ অলরেডি শাইনিং ব্রাইটলি, এখানে দুইটা ভার্ব, এখানের মধ্যে এই সানের মধ্যে দ্য সান ইজ দ্য সাবজেক্ট 100%, আমি এটাকে গ্রিন করে দিলাম। আর ইজ অলরেডি শাইনিং এর মধ্যে এই শাইনিং কথাটা এবং ইজ কথাটা ইজ অ্যানাদার সিঙ্গেল ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব হচ্ছে শাইনিং, আর ইজ হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, যেটা এই শাইনিংটাকে যে আপনি প্রেজেন্টে করতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্টে করতেছেন, এটা বোঝানোর জন্য ইন্ডিকেটর হিসেবে ইউজ হয়েছে। আর ইজ কেন হয়েছে, আর কেন? দ্য সান ইজ সিঙ্গুলার, দ্যাট মিনস দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, এই জন্য সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টটা হচ্ছে যে তুমি যদি সিঙ্গুলার থাকো আর প্রেজেন্টে কথা বলি, তুমি হচ্ছে যে অ্যাজ রিলেটেড, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অ্যাজ রিলেটেড কথাবার্তা, বা এই যদি বলি যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য। আস্তে আস্তে আমরা টেন্সের ব্যাপারেও হালকা হালকা ধারণা নিতেছি। আচ্ছা, তাইলে আমরা এখানে বুঝে পাইলাম যে দ্য সানের সাবজেক্ট হচ্ছে ইজ শাইনিং, রাইট? আচ্ছা, এবার আসি এই দে এনজয় দ্য ওয়ার্ম ওয়েদার এর মধ্যে ভার্ব কোনটা? এনজয় হচ্ছে ভার্ব, এটা হচ্ছে একটা সিম্পল ভার্ব। সিম্পল ভার্ব মানে হচ্ছে যে
ভার্বের বেস ফর্ম, লাইক এটার কোনো চেঞ্জ আসবে না। এটা কোনো চেঞ্জ কেন আসে নাই বলেন তো? এটা এনজয়স কেন হয় নাই? এনজয়টা ভার্ব, রাইট? এনজয়স কেন হয় নাই? বলতে পারছি না। কারণ সাবজেক্ট কি এটার? দেই, রাইট? সাবজেক্ট যদি দেই হয়, দেই কি প্লুরাল না সিঙ্গুলার? সিঙ্গুলার। Plural. দে। তারা কি সিঙ্গুলার? তারা, তাহারা। দেই, ইটস এ প্লুরাল, রাইট? আর প্লুরাল মানে কি? সাবজেক্টটা প্লুরাল। আর সাবজেক্ট যখন প্লুরাল হয়, আর আমি যখন প্রেজেন্ট টেন্সের কথা বলতে যাই, সেই ক্ষেত্রে আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এটা তো আমাদের গ্রামারের প্রথম দিকে আমাদের রুল ছিল, এখানে দেখানো হয়েছে, রাইট? থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হি ইটস রাইস, আর প্লুরাল হয়ে গেলে কি হবে? প্লুরাল হয়ে গেলে কি হবে? Just দে with- ইট রাইস, রাইট? with এস বা ইএস S. লাগবে না আমার, যেহেতু প্রেজেন্টে আছি আমরা। তো সেই ক্ষেত্রে আপনার দে এনজয় হবে, এনজয়স হবে না। এই মিস্টেক গুলা আমরা একবার দুইবার করলে ঠিক আছে, বারবার বারবার করা মানে আপনি রুলটা জানেন না, এবং এই কারণে বারবার মিস্টেকটা করতেছেন, রাইট? তো এই কারণে আমাদেরকে বুঝতে হবে যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট আছে। সেই এগ্রিমেন্ট হচ্ছে প্লুরালে আপনি যখন প্রেজেন্ট ইউজ করবেন, মানে প্রেজেন্ট টেন্সের ইন্ডিকেট করে কোনো একটা কথা বলবেন, সেই ক্ষেত্রে আপনাকে এস বাই এস যুক্ত করতে হবে না। বাট থার্ড পারসন সিঙ্গুলার হইলে আপনাকে এস বাই এস যুক্ত করতে হইতো। যদি শুধু সারার কথা বলতেন, ধরে নিলাম যে সারার ফ্রেন্ডরা এই মুহূর্তে নাই, সারা No, it's Sarah enjoys the one. কুইকলি, এটা কি লিভ হবে না লিভস হবে? Lives. Sarah quickly leaves. লিভস হবে, যেহেতু আর তার ফ্রেন্ডরা নাই, শুধু সারার কথা বলা হচ্ছে। তাহলে দেয়ার হাউস হবে নাকি হার হাউস হবে? Oh, সেই ক্ষেত্রে তখন এই দেয়ারটাও চেঞ্জ হয়ে যাবে, হার হয়ে যাবে। জাস্ট আমি বোঝানোর জন্য বুঝাইলাম যে কিভাবে আমরা হচ্ছে যে আইডেন্টিফাই করব প্লুরাল, সিঙ্গুলার, এবং ফাইনালি হচ্ছে যে ভার্বকে আইডেন্টিফাই করব। এই সেন্টেন্সে এবার আসি। এবার আমি হচ্ছে যে প্রিয়াকে ধরি, হ্যাঁ? প্রিয়া কি রেডি আছে নাকি প্রিয়া চলে গেছে? প্রিয়া আছে জি তো? জি আম রেডি। আচ্ছা, হ্যাঁ, আপনি আছেন। আচ্ছা, আপনাকে এবার যদি জিজ্ঞেস করি যে সারা who is always punctual loves to walk with her friends. মানে সাবজেক্ট হচ্ছে সারা, বোঝা যাচ্ছে। আর ভার্ব হচ্ছে লাভস, কারণ সে হাঁটতে ভালোবাসে। আচ্ছা, ঠিক এখন আছে? দেখেন আপনি এখানে সারা, হ্যাঁ আপনি পারফেক্ট বলছেন। সারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটাকে আমরা আইডেন্টিফাই করতেছি, সরি এটাকে আমরা আইডেন্টিফাই করতেছি সাবজেক্ট হিসেবে। এই সাবজেক্টের ভার্ব কয়টা? ভার্ব হচ্ছে এখানে একটা, একটা। লাভস, রাইট? জি। এই মাঝখানের এটা কি তৈলে? মাঝখানের এটা কি? দ্য কোয়েশ্চেন ইজ মাঝখানের এটা কি? অ্যাডজেক্টিভ, কারণ সে অনেক পাংচুয়াল। এটা একটা গুণ। হ্যাঁ ঠিক আছে, অ্যাডজেক্টিভ একটা কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে তো একটা ভার্ব আছে, এই ভার্বটা কি? এই ভার্বটা তো এখানে দেখা যাচ্ছে হু ইজ অলওয়েজ পাংচুয়াল। এই ভার্ব থাকা মানে এটা একটা সেন্টেন্স, এটা একটা ক্লজ। এটা কি ক্লজ? এটা কি ক্লজ? এটা হু ইজ অলওয়েজ পাংচুয়াল। এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ডিপেন্ডেন্ট ক্লজ? আই থিংক এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। Dependent হবে। আপনি যদি একটা কথার মধ্যে বলেন হু ইজ অলওয়েজ পাংচুয়াল, এই কথা বললে এই হুটা একটা কোয়েশ্চেন নাই, হুটা কে? আপনাকে জিজ্ঞেস করবে না হুটা কে? হু ইজ অলওয়েজ পাংচুয়াল, হ্যাঁ? এটা হ্যাঁ, হচ্ছে একটা, এটা ডিপেন্ডেন্ট হবে। এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হইলেও এটাতে আরেকটা কথা আছে, এটা ইন এ সেন্স এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও। কারণ এই হুটা একটা কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি রিলেটিভ প্রোনাউন, মনে আছে? জি। ছোট করে আমরা এখানে, কে জানি আমাকে কোয়েশ্চেন, ভালো হয়েছে কোয়েশ্চেনটা করছেন আপনারা। তাহলে এখানে হচ্ছে যে এখানে চলে আসছিল যে এখানে আমরা দেখাইছিলাম আপনাদেরকে রিলেটিভ প্রোনাউন কিভাবে করে, রাইট? হু দিয়ে হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন আমরা ইন্ডিকেট করতে পারি। যে এই হুটা, এই হু ইজ অলওয়েজ পাংচুয়াল, এই হুটাকে সারা। সারা, এই হুটা হচ্ছে সারা, সেই হু দিয়ে বোঝানো হয়েছে সারাকে। সো হু ইজ অলওয়েজ পাংচুয়াল এই কথাটা যদি এখানে নাও থাকতো, এই কথাটা যদি এখানে নাও থাকতো, তাও কিন্তু সারা লাভস টু ওয়াক উইথ হার ফ্রেন্ডস, এইটা দিয়ে আপনি পুরো একটা সেন্টেন্স মেক করে ফেলতে পারছেন। বাট এটাতে আপনি এই ফ্রেজটা দিয়ে, এই ফ্রেজ না, এটা কি বলে, এটাকে বলে মডিফায়ার, একটা এডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আপনি ঢুকাই দিলেন এখানের মধ্যে, যেটা লাইক আরেকটু ইনফরমেশন অ্যাড করছে আপনার এই পুরো পুরো সেন্টেন্সটাতে, আরেকটা ইনফরমেশন অ্যাড করছে যে সারা হু ইজ অলওয়েজ পাংচুয়াল। এই ইনফরমেশনটা না থাকলেও আপনার সেন্টেন্স বুঝতে কষ্ট হইতো না, হ্যাঁ? কিন্তু ইনফরমেশনটা থাকাতে আপনি বুঝছেন যে সে একটা পাংচুয়াল পারসন হু লাভস টু ওয়াক। অ্যাগেন হু লাভস টু ওয়াক দিয়ে আমি এডিশনাল ইনফরমেশন দিলাম, এটা কোনো দরকার নাই। জাস্ট আপনি এটা যদি আপনি এটা সরাইও দেন, সারা লাভস টু ওয়াক উইথ হার ফ্রেন্ডস হয়ে যায়। কিন্তু এখানে হু দিয়ে আপনাকে কনফিউজ করে ফেললো। এই হু ইনফরমেশনটা দিয়ে, হু ইজ অলওয়েজ পাংচুয়াল এই কথাটা দিয়ে আপনার আসলে বাক্যের একটা সৌন্দর্য ক্রিয়েট করলো, সৌন্দর্য বৃদ্ধি করলো। এতে করে আপনার
সেন্টেন্সটাকে আরেকটু এক্সপ্লেনেটরি করতে পারলেন আপনি। তো সেই ক্ষেত্রে এই পুরো সেন্টেন্সে অ্যাকচুয়ালি সাবজেক্ট একটাই কিন্তু ভার্ব দুইটা, ঠিক আছে? কিন্তু আপনি সাবজেক্ট একটা সারা, কিন্তু সারাকে যখন আরেকটা ভার্ব মানে আমাদের সেন্টেন্স মানে আমাদের মেইন রুল কি, একটা ভার্বের সাথে একটা সাবজেক্ট থাকবেই, কিন্তু এখানে তো দুইটা ভার্ব হইলে আপনার সাবজেক্ট একটা কেন হয়ে গেল, রাইট? এই সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করতেছে আবার হু দিয়ে, কারণ এটা যদি না থাকতো আপনি এই ভার্বটাকে কোনোভাবে লাইক মেক সেন্স করতে পারতেন না। কোয়েশ্চেন থেকে যায় যে এই ভার্বের সাবজেক্ট কে, এই ভার্বের সাবজেক্ট সারা, ঠিক আছে, কিন্তু এই ছোট্ট সেন্টেন্সটার মধ্যে, এই ছোট্ট ক্লজের মধ্যে এই ভার্বের সাবজেক্টটা হচ্ছে হু, আর হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, কিছুক্ষণ আগে আমরা যেটা নিয়ে ডিসকাস করলাম, যেটা রিপ্রেজেন্ট করতেছে সারাকে, ঠিক আছে? এখানে যদি সারার জায়গায় ফ্রেন্ডস হইতো, হু হু এর জায়গায় হু এর পরে কি হইতো, তাহলে এই হু এর সাবজেক্টটা কি হইতো আপনি এটা বলেন আমাকে, কেউ যদি বলেন আমাকে হু এর সাবজেক্টটা কি হইতো? ভার্ব হয়তো আর স্যার। হ্যাঁ, সেই ক্ষেত্রে হু এর সাবজেক্টটা হয়ে যেত ফ্রেন্ডস, আর এটা হয়ে যেত আর, ঠিক আছে? একটা সাবজেক্টের জায়গায় সরি একটা ভার্বের জন্য একটা সাবজেক্ট থাকবেই, আর যেখানে দুইটা ভার্ব সেখানে শুধুমাত্র আপনি যদি হু টা বাদ দিতেন, ফ্রেন্ডস আর অলওয়েজ পাংচুয়াল, কমা লাভস তো হইতো না যেহেতু প্লুরাল, লাভ টু ওয়ার্ক Love. ফ্রেন্ডস। এখন হয়ে গেল আমি এটা কনফিউজিং একটা সেন্টেন্স মেক করে ফেললাম, ফ্রেন্ডস আর অলওয়েজ পাংচুয়াল, লাভ টু ওয়ার্ক উইথ হার ফ্রেন্ডস, এটা তো বোঝা যাচ্ছে না এটা কি বলতে চাচ্ছে। হ্যাঁ, এটাকে যদি আপনার মেক সেন্স করতে হয় তাইলে আপনাকে এখানে দিতে হবে হু, ফ্রেন্ডস হু আর অলওয়েজ পাংচুয়াল, এই রিলেটিভ প্রোনাউনটা দিয়ে দিবেন, এরপরে লাভ টু ওয়ার্ক উইথ হার ফ্রেন্ডস, আবার হার চলে আসছে, দেয়ার হবে এখানে, হ্যাঁ, যেহেতু একটা লাইক সাবজেক্টের প্লুরাল সিঙ্গুলারটাই চেঞ্জ করে ফেলতেছি এই কারণে, হ্যাঁ। বাট আমি এখানে কিন্তু একটু স্লো যাইতেছি, এটার কারণটা এটাই, কারণ আপনাদের যাতে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আর কোনো কোয়েশ্চেনই না থাকে। সারা হু ইজ অলওয়েজ পাংচুয়াল লাভস টু ওয়ার্ক উইথ হার ফ্রেন্ডস, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। এটা জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য গেলাম, প্রিয়ার জন্য একটু কঠিন হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু ইটস নট দ্যাট টাফ, আপনি পড়তে পড়তে বুঝতে পারবেন, অত বেশি টাফ কিছু না। হ্যাঁ, দিদার এবার বলেন, দিদার এই সেন্টেন্সটা সাবজেক্ট কে ভার্ব কে, আমরা কুইকলি যাই এখন। They about everything, movies, homework, and sometimes even their fair food. Subject হলো they, verb হলো talk about everything, homework and talk about everything. Sometimes even their favorite food. Sometimes সামটাইমস কখনো কি কিছু ভার্ব হইতে পারে? verb সামটাইমস মাঝে স্যার মাঝে, আপনি বাংলায় চিন্তা করেন, দে সামটাইমস, they sometimes. না এটা তো ভার্ব কেমনে হয়? সাবজেক্টের সাথে দে সামটাইমস দিয়ে আপনি কিভাবে, স্যার এভরিথিংটা সামটাইমস হবে। Talk. এভরিথিং তো হচ্ছে যে এভরিথিং ও কিভাবে হবে, এভরিথিং মানে এটা সবকিছু, এটা একটা অবজেক্ট, রাইট? ভার্ব হইতে হইলে আপনার ভার্বের সাবজেক্টের পরেই আপনার হচ্ছে যে আপনার একটা ভার্ব থাকবে, এবং সেটা টক সেটা সেটা হচ্ছে যে সবসময় যে পরবর্তীতে থাকবে তা না, যেমন এই যে সারার পরে তো অনেকগুলো ইনফরমেশন চলে আসছে এখানে, তারপরে গিয়ে হচ্ছে যে আপনার ভার্ব আসছে, হ্যাঁ, সবসময় যে ইমিডিয়েট পরে থাকবে তা না, যেহেতু সারা লাভস এখানে হচ্ছে যে ইমিডিয়েট পরে না, কিন্তু স্টিল বোঝা যাচ্ছে এই লাভস রিপ্রেজেন্ট করতেছে সারাকে। তো সেখানে এখানে তো আরো একটু ইজি করে ফেলছে, দে টক একসাথে দিয়ে দিছে, ভার্বটাকে সাথে সাথেই দিয়ে দিছে, হ্যাঁ। সো এই সেন্টেন্স সাবজেক্টের পরেই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, টক হচ্ছে প্রেজেন্টে কথা বলতেছি এই কারণে টকস হয়নি, টক হয়েছে, দে টক অ্যাবাউট এভরিথিং। এরপরে যে কথাগুলো আছে, দিস ইজ এ লিস্ট অফ থিংস দে টক অ্যাবাউট, এটা কিন্তু এখানে কোনো ভার্ব টার্ব কিছু নাই, সিম্পল অ্যাজ দ্যাট, এটা হচ্ছে লিস্ট অফ থিংস, দিস ইজ নট ভার্ব। সো এখানে সাবজেক্ট এটা দেই, আর ভার্ব হচ্ছে টক। টক ঠিক আছে। এই ভার্ব আইডেন্টিফাই করা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওয়ান ডে ওয়াইল ওয়াকিং দে স এ ক্যাট সিটিং আন্ডার এ ট্রি, এখানে Yes, sir. সাবজেক্ট কোথায়? Subject they saw. সো এই যে এক্স্যাক্টলি, সো ওয়ান ডে একটা ইনফরমেশন, ওয়াইল ওয়াকিং আরেকটা ইনফরমেশন, ওয়াইল ওয়াকিং দে স এ ক্যাট সিটিং আন্ডার এ ট্রি, কিন্তু এখানে ওয়াইল ওয়াকিংটাও কিন্তু একটা সেন্টেন্স, এটা আমরা যখন মডিফায়ারটা বুঝবো তখন গিয়ে আমরা ধরবো এটা কেন সেন্টেন্স, এটাকে আমরা যখন ডিসক্রাইব করবো তখন গিয়ে বুঝবেন আপনি এটা সেন্টেন্স কেন। তো চান এটা সেন্টেন্স কেন? একটু বোঝান স্যার। আর কেউ চান নাকি বেশি ভারী হয়ে যাচ্ছে এটা? না আজকের চাই জন্য? স্যার। আল্লাহ,
শিওর মরিয়াম এন্ড প্রিয়া, এটা কেন সেন্টেন্স এটা বুঝতে চান? জি জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদেরকে জিনিসটা। এখন দেখেন আপনি ওয়ান ডে ইজ নট এ সেন্টেন্স, এখানে কোনো ভার্ব নাই। হ্যাঁ, কিন্তু while walking they saw a cat sitting under a tree. So আমরা they saw a cat sitting under a tree, এটা আমরা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা হইতেছে আপনার একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা ভার্ব, আর এটা হচ্ছে রেস্ট অফ দ্য থিংস, অবজেক্ট বলতে পারেন আপনি, এক্সটেনশন বলতে পারেন আপনি। হ্যাঁ, দে আমরা পাইলাম, তাহলে এটা এটা দে স এ ক্যাট সিটিং আন্ডার এ ট্রি, এটা হইতেছে ইটস এ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? কিন্তু এই ক্লজটা হইতেছে ওয়াইল ওয়াকিং, এটা কি? এটাকে যদি আপনি এটাকে সামারাইজ করাতে ওয়াইল ওয়াকিং হয়ে গেছে, এটা যদি আপনি এটাকে আপনি ডিসক্রাইব করেন, একটু এক্সপান্ড করেন, তাহলে আসলে এটা গ্যাপে, মানে এটার হচ্ছে যে হিডেন কিছু কথা আছে, হিডেন কথাগুলো তখনই বলে, এটাকে বলে আপনার, এটা হচ্ছে যে আপনার এই ওয়াইল ওয়াকিং দে স এ ক্যাট, রাইট? আচ্ছা, এই ওয়াইল ওয়াকিং এর মধ্যে হিডেন কিছু কথাবার্তা আছে, হিডেন সাবজেক্ট আছে, হিডেন সাবজেক্টটা কি এবং ভার্বও আছে। while They were were walking, sir. walking they saw a cat sitting under a tree, বুঝতে পারছেন? তাহলে এই while they were walking, এখানে একটা সাবজেক্ট, এটা এখানে একটা সেন্টেন্স হয়ে গেল, ক্লজ হয়ে গেল। while they were walking they saw a cat sitting under a tree, এইটাকে সরাই ফেলছে while walking, এই জন্য হয়ে গেছে while walking they saw a cat under a tree। এটা একটু, সো এটাকে ড্যাংলিং মডিফায়ার বলে, ঠিক আছে? ড্যাংলিং মডিফায়ার মানে মডিফায়ার যখন আমরা দেখবো তখন আমরা বুঝবো এটা কি, ঠিক আছে? বাট আপনি আপাতত ধরে রাখেন যে while walking বলতে এখানে কাকে বুঝাইছে, কারা ওয়াক করতেছিল, ক্যাট ওয়াক করতেছিল নাকি দে ওয়াক করতেছিল, এই কমন সেন্সটা আপনারা একটু চিন্তা করে দেখেন। They. while walking they saw a cat, এখানে কারা কাদেরকে ইন্ডিকেট করছে, ক্যাট না দে? They. আর Cat. কারো কোনো এই হবে। ক্যাট আর দে, They. দেই হবে, They. রাইট? আচ্ছা, আমি তো দেখাই দিছি একবার যে দে ওয়্যার ওয়াকিং, রাইট? এটা এখানে হচ্ছে যে এই কনফিউজিং, একটু কনফিউজিং লাগে এই জিনিসটা, কিন্তু এটা আসলে খুব ইজি। সো while walking they saw a cat sitting under a tree, এই while এখানে আপনি ভাঙলেই বুঝবেন, while they were walking they saw a cat sitting under a tree। সো আপনি তো বুঝাই যাচ্ছে যে এখানে তারা হাঁটতেছিল আর ক্যাট তো এখানে বসেছিল, রাইট? এই while walking টা ইন্ডিকেট করতেছে, বুঝতে পারছেন? সেই কারণে while walking এর মানে while they were walking টা সরাই ফেললো, আপনার বাক্যের কোনো আপনার কোনো হচ্ছে না, কোনো চেঞ্জেস আসতেছে না। বাট এটা আপনি যখন রিটেন ফর্মে লিখতে পারবেন, রিটেন সেন্টেন্সে লিখতে পারবেন, তখন গিয়ে আপনার না দেখবেন যে অনেক লাইক স্কোরটা অনেক হাই হয়ে যাবে, রাইট? আপনি লিখতে পারেন ওয়ান্স, আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দেখালাম এটা কিভাবে ইউজ করতে পারেন আপনারা, এটা নিয়ে আমরা পরে আবার ভালোভাবে দেখবো, বাট বেসিক্যালি আমি আপনাকে দেখাই। ওয়ান্স আপন আ টাইম while eating I while I ate while eating I drank cup of green tea। ধরেন এই কথাগুলো লিখলাম, এই once upon a time while eating I drank a cup of tea, ঠিক আছে? এক সময় আমি মানে যখন খাচ্ছিলাম, while এখানে এই while eating কথাটা লিখে I drank a cup of tea, এখানে একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে I drank a cup of tea, বেসিক্যালি I drank a cup of tea, কিন্তু কি করার সময় কি করতে করতে I drank a cup of tea, যখন খাচ্ছিলাম তখন। সো while I was eating এই কথাটার জায়গায় I was eating I drank a cup of tea, এগুলো একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ while I was eating দিয়ে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বুঝাচ্ছেন ফর শিওর। I drank a cup of tea দিয়ে একটা, সরি I'm really sorry, while I was eating দিয়ে আপনি একটা ডিপেন্ডেন্ট ক্লজ বুঝাচ্ছেন, কারণ while I was eating দিয়ে এরপর আপনার একটা কোয়েশ্চেন থাকে, while I was eating তারপরে কি? হ্যাঁ, সো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? আর একটা I drank a cup of tea দিয়ে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বুঝাচ্ছেন। সো তখন এই ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন আপনারা একত্র করতেছেন, তখন এটা হয়ে গেছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই স্ট্রাকচারটা মাথায় রাখতে পারেন আপনারা, গেল। এরপর এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম, আমি এখনো সেন্টেন্সটা শেষ করি নাই। আচ্ছা, ইট ওয়াজ ভেরি calm and relaxed just watching them, এই সেন্টেন্সটার মাধ্যমে আপনি কি বুঝতে পারবেন? এখানে ক্লজ কোনটা, একটু আমাকে কেউ বলবেন ক্লজ কোনটা? It এখানে was দুইটা very পার্ট আছে calm and এই relaxed. সেন্টেন্সে। হ্যাঁ হ্যাঁ, Sir, it was calm and relaxed. এটা হচ্ছে ক্লজ। আর এইটা কি বলেন তো, জাস্ট ওয়াচিং দেম?
এটা হলো জাস্ট ফ্রেজ। স্যার এটাও যে মডিফাই করা আপনার যে সেন্টেন্সটা আর কি, যেটা এটা ওই হচ্ছে এটা কোনো সেন্টেন্স ক্যাটকে না, ইন্ডিকেট করে। এটা কোনো সেন্টেন্স না, এখানে কোনো ভার্ব আছে? হ্যাঁ স্যার আছে তো, ওয়াচিং। ওয়াচিংটা এই মুহূর্তে আমরা ভার্বটাকে, আমাদের এখানে যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্টটা উজ্জ্ব রাখছি, সেক্ষেত্রে এটাকে আমরা ফ্রেজ বলবো, জাস্ট ওয়াচিং ওকে, দেম, ফ্রেজ, ওকে। এটা ফ্রেজ। আর এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট, ইট ওয়াজ ভেরি কাম এন্ড রিল্যাক্সড, হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এখানে সাবজেক্টটা কোথায়? ইট ই। ভার্ব কোথায়? ওয়াজ। গুড, আচ্ছা ঠিক আছে। এবার লাস্ট ওয়ান, এভরিওয়ান স্টপ টু টেক এ ফটো বিকজ ক্যাট ওয়াজ কিউট। এবার আসেন, এটা এটা একজনকে বলতেই হবে, যেখানে কয়টা ক্লজ আছে, এই ফাইনাল এই সেন্টেন্সটা দিয়ে আমাকে আপনি বলেন, মরিয়ম বলেন যে এখানে কয়টা সাবজেক্ট আছে, কয়টা ভার্ব আছে? The subject is everyone. Stop is verb. ভার্ব কয়টা? Sorry, everyone. Take a photo. সরি Take. To take, yeah. আচ্ছা আচ্ছা ঠিক স্টপ। আছে, এটা আপনি বলতেছেন। আচ্ছা, স্টপ কে বলছে? স্যার আরিফুল, এখানে আরিফুল ভাই। দুইটা সাবজেক্ট আছে আর দুইটা ভার্ব আছে। প্রথম সাবজেক্ট আরিফুল থামেন, এভরিওয়ান। আরিফুল থামেন, আরিফুল থামেন, আরিফুল থামেন। আমি 100% শিওর আপনি বুঝছেন, কিন্তু কিন্তু ধরেন আমি চাচ্ছি, মরিয়ম তো বলছে টু টেক, আমি চাচ্ছি এবার দিদার বলেন তো এখানে এখানে আরেকটা সেকেন্ড সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স আছে। স্যার আছে, দ্য ক্যাট ওয়াজ সো কিউট। হ্যাঁ, তাইলে এখানে বিকজ সেকেন্ড সেন্টেন্সে, হ্যাঁ, বিকজ এটা দ্য হলো ক্যাট ওয়াজ সো কিউট। ডিপেন্ডেন্ট, হ্যাঁ এটা ডিপেন্ডেন্ট। আর এখানে ওয়াজ হলো আপনার বার, সাবজেক্ট হলো ক্যাট। আচ্ছা এটা বুঝছেন, ফ্যান্টাস্টিক। আচ্ছা, দ্য ক্যাট, রাইট, দ্য ক্যাট হচ্ছে কি সাবজেক্ট, আর ওয়াজ হচ্ছে সাবজেক্ট ভার্ব। ওয়াজ আচ্ছা হলো ফাইন। বার। এখন ওই মারিয়াম যেটা বলছেন যে টু টেক ফটো, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে যে ভার্ব না, হ্যাঁ এটা ভার্ব না, ভার্ব হচ্ছে স্টপড। এভরিওয়ান কি করছে, আপনি যখন সাবজেক্টটাকে বলবেন কে করছে, তখন হয়ে যাবে সাবজেক্ট পাবেন। আপনি যখন সেন্টেন্সটাকে জিজ্ঞেস করবেন হু, তখন হচ্ছে এভরিওয়ান কি করছে, হোয়াট কি করছে, তারা কি ফটো তুলছে নাকি, তারা থামছে, টু টেক এ ফটো, থামছে, স্টপ করছে। জি স্যার। তারা কি করছে, তারা স্টপ করছে। কি ছবি করতে, তোলার জন্য। লাইক এর পরেরটা ইম্পর্টেন্ট না, তারা কি করছে, তাদের মেইন কাজটা কি ছিল, মেইন কাজটা করছে তারা থামছে। হোয়াট ডিড দে ডু? দে স্টপড। ডেস্কটপ। দে স্টপড, তো সেই ক্ষেত্রে আপনার স্টপটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে, স্টপটা হচ্ছে মেইন ভার্ব। এরপরে টু টেক ফটো না টু প্লে ক্রিকেট না টু ইট অর টু হোয়াট এভার ডু, এটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না। ইম্পর্টেন্ট ইস্যু অফকোর্স সেন্টেন্সের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বাট টু মেক ইট আ প্রপার গ্রামার আমরা একটা সাবজেক্ট পাইছি, একটা ভার্ব পাইছি। বিকজ দ্য ক্যাট ওয়াজ কিউট, বিকজ দ্য ক্যাট ওয়াজ কিউট হচ্ছে আরেকটা পার্ট, কিন্তু এটা তো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল। দ্য ক্যাট হচ্ছে এখানে সাবজেক্ট, এই বিকজ দ্য ক্যাট ওয়াজ সো কিউট এটা একটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট কিসের উপরে? এই ইনফরমেশনটার উপরে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে। তো তখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজটা যখন মিলে একটা সেন্টেন্স ক্রিয়েট করবে, এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এই যে বিকজটা দিয়ে আমরা এখানে একটা করছিলাম, কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করছিলাম। আরেকটা ইনফরমেশন দেই এটার ব্যাপারে, বিকজটা যদি আমি সামনে আনতাম, তাইলে এখানে কি আর কোনো চেঞ্জ আনতে হইলো, এই সেন্টেন্সে আর কোনো চেঞ্জ আনতে হইতো? বিকজটাকে যদি আমরা সামনে নিয়ে আসতাম, আর কোনো চেঞ্জেস আনতে হইতো এই সেন্টেন্সে? এই সেন্টেন্স কি পারফেক্ট আছে? এভরিওয়ান thought the cat was so cute. Subject is done. মানে এটাকে স্যার এখানে একটা সো আসতো, এভরিওয়ান Cute এর পর কমা হবে। সো কিউট। এক্স্যাক্টলি, যখন Comma, আমরা comma. ডিপেন্ডেন্ট ক্লজকে সামনে নিয়ে আসব, বিকজ দ্য ক্যাট ওয়াজ সো কিউট, হ্যাঁ এটা তো নিজে নিজে কোনো মিনিং ক্রিয়েট করতে পারতেছে না। যখনই আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লজকে সামনে নিয়ে আসব, তখন একটা কমা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে ইন্ট্রোডিউস করতে হবে, এটা হইতেছে এটার রুলসটা, হ্যাঁ। আর যখন আমরা এটাকে পেছনে নিয়ে যাব, তখন হয়ে যাবে এটা কমাটা সরাই ফেললে হবে আমার, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওয়াজ হচ্ছে ভার্ব, Was. হ্যাঁ ওয়াজ হচ্ছে ভার্ব এন্ড সো কিউট হচ্ছে আদার ইনফরমেশন। সো এই হইতেছে, এইভাবে করে করে আপনাকে একটা সেন্টেন্সের বা একটা মানে প্যাসেজের মেইন যে পার্টস গুলো আছে এটাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে আরো অনেক কিছু আইডেন্টিফাই করার আছে, যেগুলো আমরা যখন পার্টস অফ স্পিচ থেকে
ধরবো তখন গিয়ে ধরতে পারবো। যেমন এই যে কুইকলি হচ্ছে যে একটা অ্যাডভার্ব, তারপরে ধরেন এই brightly, এই যে ধরেন দেয়ার কি, এখানে দেয়ারটা কি, দেয়ারটা সাবজেক্ট, আই আন্ডারস্ট্যান্ড সাবজেক্ট হচ্ছে দেয়ার, বাট এখানে পার্টস অফ স্পিচের দেয়ার পার্টটা কি, পার্টস অফ স্পিচের মধ্যে দেয়ারটা কি, নাউন, প্রোনাউন, ভার্ব না অ্যাডভার্ব? দেয়ারটা হচ্ছে হ্যাঁ, কিসের এটা কি পরিবর্তে প্রমাণ বসছে? হবে? pronoun, প্রোনাউন, এক্স্যাক্টলি প্রোনাউন। সো সারা এন্ড হার ফ্রেন্ডস এর পরিবর্তে বসছে, সো দেয়ারটা হচ্ছে প্রোনাউন। সো সেই ক্ষেত্রে প্রোনাউনের মধ্যে হুটা কি? noun, relative pronoun. রিলেটিভ প্রোনাউন। মনে নাই? হু, কার জায়গায় হু বসছে, সারার জায়গায় হু বসছে। সো এইভাবে করে আমরা সাবজেক্ট লাইক আমরা একটা সেন্টেন্স করব, ঠিক আছে? সো দিস ইজ হচ্ছে যে আজকের আমাদের এই পার্টটা, আমাদের এই স্লাইডটা আমরা সম্পূর্ণ শেষ করলাম। এটা হইতেছে আমার এই পার্টটা গেল। আচ্ছা, এখন আমরা যে পার্টটা করব এটা কিছুটা আপনার আপনার কোয়েশ্চেন ফর্মিং এর জন্য ইজি হবে। জাস্ট আমরা বেশিক্ষণ সময় নিব না আসলে, হ্যাঁ। এটাতে আমরা 10 মিনিটস এর সময় নিচ্ছি, 10 মিনিটস এর মধ্যে শেষ করে দিচ্ছি। আপনার অনেক রাত হয়ে গেছে মরিয়ম, আই এম সরি ফর দ্যাট, বাট আমরা এখন অক্সিলারি কি এটা তো বলতে পারছি, মানে অক্সিলারি কি এটা তো ধরতে পারছি, রাইট? আমরা অক্সিলারিজ, হ্যাঁ, অক্সিলারিজ হচ্ছে ভার্বকে হেল্পিং ভার্ব বলে, অথবা এটাকে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বস দুই ধরনের হয়। আমি দুই ধরনের হেল্পিং ভার্ব শিখে নেন, কয় ধরনের হোক এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমরা দুই ধরনের ভার্ব নিয়ে কাজ করবো। একটা হচ্ছে মোডাল অক্সিলারিজ, আরেকটা হচ্ছে যে জাস্ট হেল্পিং ভার্ব, জাস্ট অক্সিলারিজ, হ্যাঁ, ফাইন। এটা আমরা নেক্সট যে ক্লাস হবে এই ক্লাসের জন্য আমাদের একটা ইয়া করা থাকবে, একটা গ্রাউন্ড ক্রিয়েট করবে এটা, হ্যাঁ। সো এখানে মোডাল অক্সিলারিজ বলতে কি বুঝে আমরা, বলেন তো, কেউ জানেন মোডাল অক্সিলারিজ কোনটা কোনটা? am, is, are, was, were, be, been, being. না, ওটা হচ্ছে যে আপনার অক্সিলারিজ লাইক টু বি ভার্ব অক্সিলারিজ, হ্যাঁ। আমরা should, can, could, would, be, মনে হয় না এটাই, ক্যান, কুড, may, must, মে, মাইট, তারপরে ধরেন শেল, শুড, এগুলো হচ্ছে আপনার মোডাল অক্সিলারিজ। এটার একটা নিয়ম হচ্ছে, মোডাল অক্সিলারিজ এর নিয়ম হচ্ছে যে যখন আপনি একটা সাবজেক্ট প্লাস একটা মোডাল অক্সিলারিজ ইউজ করবেন, তখন ভার্বের কি ফর্ম থাকবে বলেন তো? বেস ফর্ম base থাকবে। from. একটা সেন্টেন্স, একটা এক্সাম্পল দেখাই আপনাকে, জাস্ট আমি এটা দিয়ে শেষ করবো আমরা। এটা এক্সাম্পল হচ্ছে আই ক্যান ডু দিস, ডু। অথবা আপনি যদি ধরেন শি ক্যান বলেন, শি ক্যান ডু দিস। শি হচ্ছে সিঙ্গুলার, রাইট? তো সিঙ্গুলার হইলে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো সেক্ষেত্রে এখানে ডাজ হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে যেহেতু মোডাল অক্সিলারিজ এর এই ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড এটা চলে আসছে, হ্যাঁ, মাস্ট, অট, টু, এগুলো যখন চলে আসবে তখন আমাদের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি, বা যেটা আমাদের এখানে যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম। তো শি ক্যান, ডাজ হবে না, সেক্ষেত্রে ডু হবে। এটা হচ্ছে সিম্পল একটা নিয়ম মোডাল অক্সিলারিজ এর। সেক্ষেত্রে শি, আপনি যদি সে বুঝাতে চান যে আপনি সে করবে কিনা, করা, পসিবিলিটি, পারমিশন, অ্যাবিলিটি, এটা বোঝানোর জন্য আমরা ক্যান ইউজ করি। সো নেক্সট ক্লাসে আমরা ক্যান নিয়ে পড়াশোনা করব, মোডাল অক্সিলারিজ নিয়ে পড়াশোনা করব। গেল। এরপরে টু বি ভার্ব বলতে আপনারা যেটা বুঝি আমরা অক্সিলারি টু বি ভার্ব, যেটা হচ্ছে যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, রাইট? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে যে জাস্ট এটার পরে ভার্বের কি কি চেঞ্জ হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হইলে ভার্বের সাথে প্লাস কি হয়, আইএনজি যুক্ত হয়, ভিং, হ্যাঁ, ভার্বিং, আইএনজি যুক্ত হয়। যেমন যেমন আই এম ইটিং রাইস, যেখানে হচ্ছে যে আমার এম ইজ আর ওয়াজ ওয়্যার চলে আসছে, এই কারণে ইটের জায়গায় ভার্বের বেস ফর্ম না হয়ে আইএনজি যুক্ত হয়েছে, সিম্পল এজ দ্যাট। এরপরে আসেন হ্যাভ হ্যাজ। এই হ্যাভ হ্যাজটা হইতেছে যে আপনার সবচাইতে একটা ইম্পর্টেন্ট পার্ট ইন আমাদের স্পিকিং এর ক্ষেত্রেও, রিডিং এর, রাইটিং এর ক্ষেত্রেও। কারণ হইতেছে হ্যাভ বলতে দুইটা জিনিস বুঝায়, হ্যাভ বলতে দুইটা জিনিস বুঝায়, দুইটা ইন্ডিকেট করে। একটা হচ্ছে হ্যাভ হচ্ছে যে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, আবার হ্যাভ হচ্ছে যে হেল্পিং অক্সিলারি যেটাকে বলে, হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়, মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়। এই কনসেপ্টটা জাস্ট একটা মাথায় নিয়ে রাখেন, আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করব। এক্সাম্পল দেই, এক্সাম্পল, এই জায়গাগুলো বোঝা গেছে ভাইয়া মোডাল অক্সিলারিজটা? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, টু বি ভার্বেরটা বোঝা গেছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার জি। জি স্যার। বোঝা গেছে, ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে। এটা অ্যাক্টিভ ভার্ব। এখন পর্যন্ত কিন্তু আমরা যা যা করতেছি আমরা অ্যাক্টিভ
ভয়েসে করতেছি, প্যাসিভ না। প্যাসিভ এন্ড অ্যাক্টিভ আমরা নেক্সট ক্লাসে পড়বো। সো এখন আমরা অ্যাক্টিভে করে যাচ্ছি সবকিছু। So, এই কারণে অ্যামিজার ওয়াজ ওয়্যার পরে আইএনজি হচ্ছে। হ্যাঁ, এখানে ধরেন এখন যদি আমরা প্যাসিভ করতাম, আমি একটু কনফিউজ করি ছোট করে, আমরা বলতে পারি রাইস ওয়াজ ইটিং না বলে Eaten. ইটিং মি। হ্যাঁ, এটা তো বলতে পারবো না, ইটিং। সেক্ষেত্রে আইএনজি আমরা তো মুখস্থ শিখে গেলাম, এখানে আপনার সাবজেক্টের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে, রাইট? এইভাবে মানে এভাবে মুখস্থ পড়লে হবে না, আমাদেরকে বুঝতে হবে এই সেন্টেন্সটা আমরা অ্যাক্টিভলি ইউজ করতেছি না প্যাসিভলি ইউজ করতেছি। সো রাইস ওয়াজ ইটেন বাই মি হবে আর কি সেক্ষেত্রে। তো আমরা এটা পরে দেখবো নেক্সট ক্লাসে, বাট আমরা জাস্ট সিম্পলি আমরা ছোট করে বলে শেষ করে যে এটা হ্যাভ হ্যাজ এর পার্টটা হচ্ছে যে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হচ্ছে যে এটা আপনার মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারবেন, আর এটা আপনার হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করতে পারবেন। মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারবেন কিভাবে? আই হ্যাভ দিস, আমি যখন আমার পজেশন বুঝাই, আমি এক্সাম্পলটা পাশে লিখে দিই তাহলে বুঝতে পারবেন। পজেশন, if we try to demonstrate now, if we try to describe possession মানে বুঝেন, পজেশন মানে কোনো কিছু দখল করা, কোনো কিছু পাওয়া। হ্যাঁ, কোনো কিছু আপনার আয়ত্তে আছে, আই হ্যাভ দিস, এটা হচ্ছে পজেশন। Yes, sir. একটা এক্সাম্পল দিই এটার ক্ষেত্রে, she has a lot of money। তাহলে এখানে কি এই হ্যাজটা কি অক্সিলারি নাকি মেইন ভার্ব? Main verb এখানে, sir. So main verb. এখানে অন্য কোনো ভার্বও নাই, তো বোঝাই যাচ্ছে এটাই মেইন ভার্ব। সো হ্যাভ এর একটা পার্টিকুলার পাওয়ার আছে, সে নিজেও মেইন ভার্ব হইতে পারে, আবার সে নিজে হেল্পিং ভার্বও হইতে পারে। তো সেই ক্ষেত্রে হি হ্যাজ আ লট অফ মানি, এখানে আমরা পজিশন বুঝাইছি, এই কারণে হ্যাজটা হচ্ছে এখানে মেইন ভার্ব। কিন্তু এখন যদি আমরা সেম সেন্টেন্সটাকে এভাবে করি যে হি হ্যাজ এ লট অফ মানি, এই ক্ষেত্রে মেইন ভার্ব কোথায়? Main verb second has. আচ্ছা, এবার আমি বলি আপনাকে, এই হ্যাভ হ্যাজ হ্যাড যখন আপনার হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হবে when used as, এখানে কিন্তু শুধু আমরা মানে হ্যাভ লিখছি, বাট এখানের মধ্যে হ্যাজও আছে, হ্যাডও আছে। হ্যাঁ, কোনটা ইউজ হবে আমরা নেক্সট ক্লাসে দেখবো। জাস্ট আমি আপনাকে এই ক্লাসে আমরা 2 মিনিটের মধ্যে এই তিনোটাই লিখে দিই, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন এই তিনোটার ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এই কারণে আমি এটাকে গ্রিন করে দিলাম, আর এটাকে আমার হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এটাকে আমি ব্লু করে দিলাম। হ্যাঁ, নিয়মটা হচ্ছে হেল্পিং ভার্বের নিয়মটা হচ্ছে when used as helping verb HV, the verb after that, অথবা ধরেন the main verb will be PP মানে past participle। ওকে, আচ্ছা বলি এখানে যে PP মানে past participle মানে eat, present, ate, past, Past. eaten, past participle। এই ছোটবেলায় পড়তাম না eat, ate, eaten, এখানে আপনার এটাকে বললাম আমরা এই ইটেন পার্টটাকে আমরা, বা থার্ড পার্ট যেটাকে বলি আমরা এট এর পাস্ট পার্টিসিপাল, এটাকে বলি আমরা পিপি, পাস্ট Verb এর পার্টিসিপাল, third form. থার্ড ফর্ম, বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। হ্যাঁ, এখন আমরা এটাকে পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখবো যখন আমরা এইচভি হিসেবে ইউজ করব হ্যাভ হ্যাজ কে। এইচভি হিসেবে কেন ইউজ করতেছি? আমরা ভার্বকে হেল্প করতেছি, ভার্বকে এই হ্যাজ দিয়ে হেল্প করতেছি টু মেক দ্য রিডার অর স্পিকার আন্ডারস্ট্যান্ড যে এই ঘটনাটা যেটা লিখতেছি বা বলতেছি আমরা, এটা এই মাত্র ঘটছে, অথবা জাস্ট মাত্র কিছুক্ষণ আগে ঘটছে, যেটা রেজাল্ট এখনো প্রেজেন্ট আছে। সো Sir, last he টা তাহলে কি had- had হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, সেক্ষেত্রে দুইটা হ্যাজ হবে না, একটা সেটাই হ্যাড তো। হয়ে যাবে, He যেহেতু has had a এটা lot of money. হ্যাঁ। so একটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে সে হ্যাজ বলছে একটা আর হ্যাড বলছে একটা। হ্যাড এখানে মেইন ভার্ব, যেহেতু অক্সিলারির পরে মেইন ভার্বটা বসে, সো এই কারণে এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে গেছে। আর এই হ্যাজটা বসছে বোঝানোর জন্য তার কাছে আসলে ছিল, কিছুদিন আগেও ছিল, জাস্ট লাইক a few days ago, মানে জাস্ট প্রেজেন্ট পারফেক্টটা বোঝানোর জন্য, যে এটা তার কাছে কিছুদিন আগেও অনেক টাকা ছিল, এখন আর নাই। ঠিক আছে, হি হ্যাজ হ্যাড আ লট অফ মানি, এটা বোঝানোর জন্য। So, এই ক্ষেত্রে আপনার এই হ্যাভ হ্যাজটা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হইতেছে এখানে হ্যাজ এ, এটাকে গ্রিন করে দিই তাহলে বুঝবেন এটা আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করছি। আর তার যে ছিল এই পজিশনটা বোঝানোর জন্য আমরা হ্যাড ইউজ করছি, যেটাকে আমরা
মেইন ভার্ব হিসেবে ইউজ করতেছি। সো এই হ্যাজ হ্যাটের অক্সিলারি ইম্পর্টেন্সটা অনেক বেশি। এটা যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার গুলো মেক করতে থাকবো, আন্ডারস্ট্যান্ড করতে থাকবো, তখন এটা বুঝতে পারবো। সো এটা নেক্সট ক্লাসের জন্য আমরা রেখে দিলাম, এটাও আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম, মডেল অক্সিলারিও নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম। প্লাস নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ অ্যাক্টিভ ভয়েস প্লাস প্যাসিভ ভয়েস শিখবো। আরো একটা টপিক দিব, কিন্তু আমরা মোটামুটি এই কয়েকটা পার্ট নিয়ে আগামী ক্লাসে অনেক ডিসকাস করব। ঠিক আছে? তাইলে হচ্ছে যে আমাদের সেন্টেন্স মেকিং এ শুধুমাত্র আমরা অ্যাক্টিভ করে যাব তা না, প্যাসিভটাও পড়তে পারবো। প্যাসিভটা আপনার ওভারঅল হয়ে যাবে, লাইক ওভারঅল কন্ট্রোলটা বেড়ে যাবে আপনার। আজকের জন্য আমরা এখানেই রাখি। হোমওয়ার্ক আমরা হচ্ছে যে আপনাদের ইনবক্সে পাঠিয়ে দিব। ঠিক আছে?